স্টক মানে কার্ড তুললাম, আমি কি আজকে XYZ কোম্পানিতে টাকা লাগাবো, 3টে কার্ড তুললাম, 3টে ইয়েস বেরোলো, লাগিয়ে দিলাম, তো ক্লিন অ্যান্ড ক্লিয়ার হবে, সে তার মানে সুস্থ স্বাভাবিক। এমন একটা জিনিস বাচ্চাদের খুব তাড়াতাড়ি কাজ হয়। আমি নিজে দেখেছি বাচ্চাদের আর পেট 2.5 মাসের বাচ্চার চোখে ক্যান্সার হয়েছিল। 2.5 মাসের বাচ্চা? হ্যাঁ হ্যাঁ, ওর যেমন কোনোই ওষুধ লাগেনি, ওকে সার্জারি সাজেস্ট করা হয়েছিল 2.5 মাসের, তখন ওর 2.5 মাস বয়স ছিল। তো রেটিনোব্লাস্টোমা বলে কিছু একটা আছে, ওটাও হয়েছিল। তো ওর আমি টোটাল 54টা হিলিং করি, 54টা হিলিং আমি করি। তারপরে ওর কোনো ওষুধ, মানে ওষুধও লাগেনি, কোনো ড্রপসও দিতে হয়নি, সার্জারিও হয়নি, কিছুই হয়নি, হি ইজ পারফেক্টলি। এটা আমরা সবাই করি কোথাও গিয়ে স্পিরিচুয়াল প্র্যাকটিস, সেটা হচ্ছে বেসিক পুজো করা, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই করছি। সেই হিসেবে দেখতে গেলে সবাই আমরা। ধরুন আপনার রিলেশনশিপে কিছু সন্দেহ ডানা বেঁধেছে এবং আপনার যে বয়ফ্রেন্ড আছে সে আপনাকে চিট করছে কিন্তু ধরতে পারছেন না, এবং আপনার যে গার্লফ্রেন্ড আছে সেও আপনাকে কোনোভাবে চিট করছে, সেটাও ধরতে পারছেন না, কিন্তু এটাও জানা যায়। একটু অবাক হচ্ছেন না? তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্টে আবার স্বাগত জানাই। আজকে কি বিষয়ে কথা হবে এবং কি কি বিষয় আছে সেটা অলরেডি আপনারা থাম্বনেলে দেখেছেন এবং টাইটেলেও পড়েছেন। ট্যারট, ল অফ অ্যাট্রাকশন, হিলিং। আমরা অর্থনৈতিক বা শেয়ার মার্কেটে কিভাবে টাকা লাগাবো সেটাও কিন্তু ট্যারটের দ্বারা আমরা জানতে পারি। বা ধরুন আপনার যে সম্বন্ধ আসছে বা বিয়ের কোনো সম্বন্ধ আসছে, বা আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যে আছে সে আপনাকে চিট করছে কি করছে না, সব কিছু জানা যায় এই ট্যারটের দ্বারা। একটা কেস আছে এই পডকাস্টে, যদি মিস করে যান তো আপনাদেরই লস। একটা বাচ্চার চোখে ক্যান্সার হয়েছিল, হিলিং এর দ্বারা সেই ক্যান্সারটা ঠিক হয়ে গেছে। এত পাওয়ার হিলিং এর মধ্যে, খুব অবাক হচ্ছেন। সবকিছুই ডেসক্রিপশনে আছে, লিঙ্ক আছে। ঈশিতা তো আমাদের সাথেই রয়েছে, পুরোটাই পডকাস্টে দেখতে পাবেন। এবং এই যে একটা ফাস্ট একটা ট্যারটের উপর জ্ঞান যে ঈশিতা রয়েছে, সেটা আজকে আমাদের এই কেকে পডকাস্টেও শেয়ার করতে চলেছে। আর সত্যি কথা বলতে মানে এই ট্যারট বা হিলিং সবই কিন্তু একটা পাওয়ার, এই এনার্জি, এই যে আমাদের আশেপাশে থাকা কীট পতঙ্গ, সোলার, এই জল, এখান থেকে নিয়ে নাকি এই হিলিংগুলো করা হয়। খুব শুনতে অবাক লাগছে, সত্যি কথা। এইগুলো সব কিছু আছে এই পডকাস্টে, ঠিক আছে? আর যদি কোনো রকম হেল্প চান, ঈশিতার হেল্প চান, ডিসক্রিপশনে সব কিছুই দেওয়া আছে, আপনারা গিয়ে চেক আউট করতে পারেন। এবং ডাইরেক্ট তার কাছে যাওয়ার আগে অ্যাজ ইউজুয়াল যেটা বলে থাকি, যে নাম্বারটা আপনারা ব্লিঙ্ক করছে দেখতেও পাচ্ছেন অবশ্যই, সেই নাম্বারে আপনাদের ভৌতিক কোনো ঘটনা, কোনো রোমাঞ্চকর কোনো ঘটনা, কোনো ভ্রমণ করতে গিয়ে সেখানে কোনো রকম এক্সপিরিয়েন্স, আমাদেরকে ফোন করবেন, আসবেন, এই কেকে পডকাস্টে জয়েন করবেন। আর বেশি কথা বলতে ভালো লাগছে না, ডাইরেক্ট ঈশিতার কাছে। তো ম্যাম কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই চলছে ম্যাম। এটার জন্য আপনি আজকে এসছেন এখানে, যেগুলো হচ্ছে যে স্পিরিচুয়াল বা অকাল্ট প্র্যাকটিস যেটা আপনি করেন, ছোট্ট করে একটু ব্রিফ দিন না। আচ্ছা, অকাল্ট প্র্যাকটিস বলতে আমরা যেরকম যে জিনিসগুলো আমরা খুব একটা চোখে দেখতে পাই না, টাচ করতে পারি না, যেটার এখনো পর্যন্ত সেই রকম ভাবে প্রত্যেকটা মানুষের কাছে ব্যাখ্যা নেই। আমরা যেমন প্রত্যেকে হয়তো পুজো করি, পুজো জিনিসটা সবাই জানি যে পুজো কাকে বলে, আচ্ছা এরকম ভাবে হাত জোর করে প্রণাম করে পুজো করছি, আচ্ছা সেটা আমি হিন্দু ধর্মের বললাম। অন্য ধর্মের অন্য রকম ভাবে পুজো করা, ভগবানকে ডাকা। এই ভগবানকে ডাকছি, একটা অন্য পাওয়ার আছে, এই জিনিসটাতে বিশ্বাস করছি, এই বিশ্বাসটাই অকাল্টের একটা পার্ট, যেটার আলটিমেটলি তেমন কোনো ব্যাখ্যা হয় না, বিশ্বাস করলে অনেক কিছু হয়। এবার এইগুলো আমরা সাধারণ মানুষে সবাই করি। এটাই যখন আমরা কোনো টেকনিক নিয়ে করি, কেউ হয়তো হিলিং করছে, কেউ হয়তো তন্ত্র করছে, কেউ হয়তো ট্যারো কার্ড রিডিং করছে, কেউ হয়তো পেন্ডুলাম ডাউজিং করছে, এরকম অনেক রকমের আছে। কোনো টেকনিক ফলো করে করা, কারোর কোনো গুরুর আন্ডারে ঠিক করে শিখে সেটাকে ফলো করা, কোনো রিচুয়াল মেনটেন করে করা, যখনই কোনো রিচুয়াল মেনটেন করে আমরা করছি সেটাই অকাল্ট প্র্যাকটিস বলে আমরা বলতে পারি। কেন কি ওটা একটা প্র্যাকটিস, যেমন আমরা কি কোনো ড্রাইভিং শিখেছি, তারপরে আমরা সেটাকে টেকনিক অনুযায়ী সেই ড্রাইভিংটা করছি। আঁকা শিখেছি, গান শিখেছি, প্রত্যেকদিন সকালবেলা রিয়াজ করা, ওটা একটা প্র্যাকটিস। আঁকা,
প্রত্যেকদিন একটুখানি স্কেচ করে নেওয়া, ওটা একটা প্র্যাকটিস। যত বেশি কেউ করবে তত সে আস্তে আস্তে জিনিসটাতে ডেভেলপ করবে। অকাল্ট প্র্যাকটিসও তাই। কোনো একটা টেকনিক বা কিছু শিখে নেওয়া, শিখে নিয়ে সেটাতে রেগুলার বেসিসে করতে করতে তারও একটা ডেভেলপমেন্ট হয়। সে যেটাই করুক না কেন, হিলিং করুক, তন্ত্র প্র্যাকটিস করুক, বা কোনো রিডিং, ট্যারো কার্ড রিডিং বা কিছু করুক, যত প্র্যাকটিস করবে তারা অটোমেটিক্যালি সে আরও বেশি সেটাতে আস্তে আস্তে ভালো কাজ করতে পারবে, ভালো ঠিকঠাক রিডিং দিতে পারবে, বেসিক্যালি একটা প্রো হবে, প্রফেশনাল তখন হতে পারবে। তো যে কোনো এই ধরনের প্র্যাকটিসকে অকাল্ট প্র্যাকটিস বলে। কিন্তু যেটা আমরা সবাই করি কোথাও গিয়ে স্পিরিচুয়াল প্র্যাকটিস, সেটা হচ্ছে বেসিক পুজো করা, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই করছি। সেই হিসেবে দেখতে গেলে সবাই আমরা অকালিস্ট। ওকে, আমরা সবাই অকালিস্ট। সবাই পুজো করছি কোনো একটা মানে ভগবানকে, কোনো একটা শক্তিকে তো আমরা মানছি। ওকে, অনেক সময় ঠাকুরকে ডেকে হয়ে যাচ্ছে তো কিছু হ্যাঁ, কিছু মিরাকেল তো হয়ে যাচ্ছে। আমার মায়েরই হয়েছে কত কাজ। তো সেই হিসেবে আমরা সবাই অকালিস্ট আমি বলছি। কিন্তু উনি কোনো প্র্যাকটিস করেননি, ওকে, উনি কোনো গুরুর আন্ডারে হয়তো মানে কিছু নেননি আর কি, কোনো ইনিশিয়েশন হোক বা টেকনিক হোক, সেটা সেরকম ভাবে উনি করেননি। তো গুরুটাকে তাহলে যদি ধরি, আমার শাশুড়িকে ধরতে পারি তার? আচ্ছা, হ্যাঁ, মানে অ্যাজ জিজ্ঞেস করি, কারণ আমার মা আজকে লক্ষ্মীর পাঁচালি পড়ে প্রতি বৃহস্পতিবার, মানে আজকেও পড়েছেন তিনি। এই জিনিসটা শিখেছেন কিন্তু তার নিজের শাশুড়ির কাছ থেকে। তাহলে কি তার গুরু শাশুড়ি হতে পারে, মানে কোনো একদিক থেকে? হ্যাঁ, অবশ্যই হতে পারে। আমি যেটা বললাম যে এই ধরনের কোনো মোডালিটি, যেমন হিলিং বা তন্ত্র বা ট্যারো কার্ড রিডিং হোক বা এরকম অনেক কিছু আছে, এগুলোর যেমন স্পেসিফিক কিছু জায়গা রয়েছে যেগুলো জানতেই হয়। ওকে, তা না হলে প্রফেশনালি কেউ করে উঠতে পারবে না। বা একটা কার্ডের প্রচুর মানে আছে, সেই কার্ডের মানেটা কি এগুলো বুঝতে পারবে না। আচ্ছা, হিলিং করার সময় অনেক চক্র থাকে, সেই চক্রের সম্পর্কে জানতে হয়, কোন চক্র কোন অর্গানের সাথে রিলেটেড সেটা জানতে হয়, কোন রোগ হলে কোন চক্রকে হিল করতে হবে সেটা জানতে হয়। এগুলোর জন্য পড়াশুনো লাগে। তো ওই একটা হচ্ছে পড়াশুনোর দ্বারা এই জিনিসগুলোকে করা, আর সেটা খুব ইম্পর্টেন্ট যখন কেউ প্রফেশনালি করছে বা যাই হোক মানে বাড়ির জন্য করছে। আর আরেকটা যেটা বললাম স্পিরিচুয়াল প্র্যাকটিস, স্পিরিচুয়াল হচ্ছে পার্ট অফ অ্যান অকালিস্ট প্র্যাকটিস আর কি, বা অকালিস্ট ইজ আ পার্ট অফ স্পিরিচুয়াল প্র্যাকটিস, বোথ আর ইন্টার রিলেটেড, এই জায়গাটা আছে। না সাবজেক্ট গুলো কি কি? আমার সাবজেক্ট অনেক কিছু না না, অ্যাকচুয়ালি। মানে আপনি যেগুলোতে স্পেশালিস্ট সেগুলো কি কি জানতে পারি তো? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি স্পেশালিস্ট বলতে গেলে আমি হিলিংটা প্রথম শুরু করি। আমার হিলিং দিয়ে জার্নি স্টার্ট। অনেকেই হয়তো জানে রেইকি হিলিং এক্সিস্ট করে, প্রাণিক হিলিং এক্সিস্ট করে। তো আমি প্রাণিক হিলিং দিয়ে শুরু করি আমার জার্নি। প্রথমে আমি কোর্স করি হিলিং, তারপরে কিছুদিন ধরে প্র্যাকটিস করি, দেখছি যে আদৌ হচ্ছে কিনা। মানে এটার কি একটা সার্টিফিকেশন আছে? হ্যাঁ, সার্টিফিকেশন আছে। না আপনার সার্টিফাইড আপনি? আমি সার্টিফাইড, হ্যাঁ হ্যাঁ। প্রথমে একটা থাকে হচ্ছে অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট, যেটা যেই অ্যাটেন্ড করবে, আপনি ধরুন অ্যাটেন্ড করলেন, আপনি পেয়ে গেলেন। সেই রকম সার্টিফিকেশন তো যে কেউ মানে অ্যাটেন্ড করতে হবে, না হলে সে পাবে কি করে? অ্যাটেন্ডটা তো করতেই হবে। ভালোভাবে সেখানে সবকিছু শিখিয়ে দেওয়া হয়, কিভাবে কি করতে হবে হিলিং, সেটা তো আমি করেইছি। সেটা করার পরে যেটা আমার বেসিক্যালি, তারপরে যখন আমি নিজে আপার লেভেলের সার্টিফিকেশনের জন্য অ্যাপ্লাই করি, সেখানে আমাকে প্রুফ করতে হবে যে আমি আদৌ সত্যি সত্যি হিলিং করতে পারছি কিনা। তো সেই সার্টিফিকেটটা আমার ফিলিপিন্স থেকে এসছে। সেখানে আমি 25 জন পেশেন্টকে, মানে আমার 25টা পেশেন্টের টেস্টিমোনিয়াল আছে, 25 জন পেশেন্টকে মানে সাইকোথেরাপি মানে সাইকোলজিক্যাল ইস্যু আর ফিজিক্যাল হিলিং, থাইরয়েড, আর্থারাইটিস, ক্যান্সার, এই ধরনের যারা সুস্থ হয়েছে তাদের টেস্টিমোনিয়াল নিয়ে যে সেটা যখন সাবমিট করা হয়েছে আমার কাছে সার্টিফিকেশন এসছে। তো সেটা এক রকমের, সেটা হচ্ছে ওই সার্টিফিকেশন অফ অ্যাপ্রিসিয়েশন যেটাকে বলে, যে অ্যাকচুয়ালি আমি হিলিং করতে পারি কিনা। তো ওই সার্টিফিকেট আমার কাছে আছে। তো সেইটা আমি বলতে পারি যে হ্যাঁ, হিলিং এর আমার সার্টিফিকেশন আছে, প্লাস ওটাতে স্পেশালিস্ট। তারপরে ওই লাইনটা থেকে শুরু। তারপরে এখন আমি ট্যারো কার্ড রিডিং করি। ওটাও আমি যেহেতু অনেকদিন ধরে করছি, মানুষে বলছে যে হ্যাঁ মিলছে সবকিছু, তো ওইটাতে বলতে পারেন আপনি যে হ্যাঁ হয়তো স্পেশালিস্ট। আর তা বাদ দিয়েও তো অনেক মোডালিটি আছে, বাদ বাকি মানে হিলিং তো শুধু প্রাণিক হিলিং নয়। ওইটার আমার সার্টিফিকেশনটা আমি দরকার কি খুব এইগুলো সার্টিফিকেশন, হ্যাঁ, মানে আজকে দেখুন আপনার কাছে আমি শিখছি,
আপনি কোনো সার্টিফিকেট প্রোভাইড করেন না, কারণ হুম। আপনি টিচিং এর ওই কোর্সটা করেননি, আপনি বলেছিলেন। হুম, হুম, এবং আপনার কাছে শিখে আমি ফ্রিতে শেখাচ্ছি সবাইকে, হুম, ঠিক আছে? হুম, হুম। তো আমার কি দরকার সার্টিফিকেটটা? শেখার জন্য সার্টিফিকেট খুব দরকার, আর ওই জন্যই আমিও বলেছি যে আমি শেখাই না, কেন কি আমি এলিজিবল না শেখানোর জন্য। প্রবলেমটা কি হয় অনেকের, আম, আমি যে জায়গা থেকে শিখে এসেছি সেখানে যেভাবে ক্লাস হয়, সকাল 9:30 থেকে সন্ধ্যে 6:30 অবধি ক্লাস হয়। সেখানে লাঞ্চ প্রোভাইড করা হয়, ব্রেকফাস্ট প্রোভাইড করা হয়, এরকম ভাবে ক্লাসটা নেওয়া হয়। মানে এতক্ষণের ক্লাস? এতক্ষণের ক্লাস হয়, হ্যাঁ একদম। এতক্ষণ ধরে ক্লাস হয় কিন্তু বেসিক কোর্স 2 দিনের, অ্যাডভান্স কোর্স 2 দিনের, এরকম হয়। এবারে সেখানে পুরো একদম একটা বই দেওয়া থাকে, সেই বইতে যারা যারা মেন্টর ওখানে যেরকম ভাবে শেখায় সবকিছু। আমি যদি এখন আমি শিখে তো নিয়েছি, আমি নিজে হিলিং করছি, এবার আমি যদি মনে করি আমি কাউকে শেখাবো, আমি সেই মেন্টরশিপ হওয়ার জন্য যে যে জিনিসগুলো করতে লাগে, সেখানেও পরীক্ষা দিতে লাগে যে আমি মেন্টর হওয়ার যোগ্য কিনা। ওকে। সেটা যদি আমি ঠিক করে না করতে পারি, জানি তো ঠিক আছে, নলেজ তো আছে, কিন্তু আমি যে ঠিকভাবে সেটাকে প্রোভাইড করতে পারবো তার তো কোনো মানে নেই। তার জন্য আমার সেই সার্টিফিকেশনটারও দরকার। অনেক সময় কি হয়, যারা এরকম একটুখানি শিখে আবার অন্য কাউকে শেখাতে শুরু করে দেয়, প্রবলেমটা হয়ে যায় ইনফরমেশনটা তিল থেকে তাল হয়ে যায়। ওকে। মানে জানবো না তা না, আমি গাইড হয়তো করে দিতে পারবো, কিন্তু হতে পারে আমি আমি যা শিখেছি, আমি যেরকম ভাবে শিখেছি 100%টা আমি 80% দিলাম, সেই 80%টা হয়তো আপনি নিলেন, নিয়ে আপনি ফ্রিতেই দিচ্ছেন, ভালো কাজ 60% করছেন, দিচ্ছেন। ওটা 60% দিচ্ছেন, সেই আবার সেই 60% থেকে 40%, তো আলটিমেটলি গিয়ে দেখা গেল লাস্টে গিয়ে হয়তো 0 হয়ে যাচ্ছে। তো ওই রকম ভাবে শেখার থেকে কোনো একদম রেপুটেড ইনস্টিটিউট, যারা ভালোভাবে শেখায়, যাদের কাছে শেখানোর মতন লিগ্যাল সে এটা রয়েছে যে না শেখাতে পারি, আমরা সার্টিফিকেট প্রোভাইড করতে পারি, সেই হিসেবে সার্টিফিকেটটার দরকার। কিন্তু তার মানে এই নয় যে আমি সার্টিফিকেট পেয়ে গেলাম তারপরে আমি আর প্র্যাকটিস করছি না, তার মানে আমি হিলার। সার্টিফিকেটটা পেয়ে গেলাম, অ্যাটেন্ড করলাম ক্লাসটা ভালো করে, A to Z বুঝলাম, তারপরে তো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে, আমি যদি ড্রাইভিং লাইসেন্স বের করে রাখি তারপরে ড্রাইভ না করি গাড়ি, 2 বছর বাদে হাতে গাড়ি ধরি, কিচ্ছু পারবো সম্ভব না, না। স্টিয়ারিং ধরে দিলেও আমি কিছু পারবো না। ম্যাম একটা জিনিস আপনি বললেন, আর্থারাইটিস, হাতে ব্যথা, হ্যাঁ, পায়ে ব্যথা যেগুলো হয়, এবং হ্যাঁ, ক্যান্সার আপনি বললেন, হুম, এই যে আপনি হিল করে জিনিসটাকে সারিয়ে তুলছেন, হুম, বা ধরুন আমার একটা ঘাড়ে ব্যথা আছে, স্পন্ডলাইটিসের ব্যথা বলে যেটাকে, হুম, হুম। আপনি আমাকে হিলিং করে দিলেন, হিলিং করার পর কি সেই ব্যথাটা সারা জীবনের জন্য ঠিক হয়ে গেল? না, এরম ব্যাপার থাকে না। আমরা হচ্ছে হিলিং যখন করি, আম, কিছু লাইফস্টাইল মেনটেন তো করতেই হবে। যেমন ডায়াবেটিস, আমি একটা খুব মানে ইম্পর্টেন্ট দিচ্ছি, আমারই দাদুর ডায়াবেটিস আছে, সে মিষ্টি খাবে। আমি বলেছি আমি করব না তোমার হিলিং, মানে মিষ্টি কন্টিনিউয়াসলি খেতে থাকবে আর আমি ডায়াবেটিসের হিলিং করে যাব, তাহলে সারা জীবন আমাকে করতে হবে। তো কারোর হয়তো আর্থারাইটিস আছে, কি স্পন্ডিলাইটিস আছে, এই জিনিসগুলো আছে, তো আমি সে হয়তো ভাবছে আমার কোনোভাবেই আর সারা পসিবল না, আমি আর সেরে উঠতে পারবো না, সে হয়তো একদম গাড্ডায় পড়ে রয়েছে, এত ব্যথা, নড়তে চড়তে পারছে না। তো হিলিং করে কি সম্ভব, তাকে এমন একটা স্টেজে এনে দেওয়া যে এবার সে আচ্ছা ঘাড়ে ব্যথাটা অনেক কমে গেছে, আর খুব একটা প্রবলেম এরপর হচ্ছে ওষুধ না, খেলে আমি সুস্থ হয়ে যাব। তারপরে ওষুধ খেলে না, অনেকে তো ওষুধ খেয়েই যাচ্ছে তাতেও কমছে না, তখনই হিলিং এর না ম্যাম, ধরুন আপনি হিলিং করলেন, তার ব্যথাটা অনেকটা কমে গেল, এবং তার যে ওষুধগুলো ছিল, একটা তো টাইম থাকে, 1 মাসে 2 মাসে, তখন সে যখন ওষুধগুলো খেলো যখন, তখন জিনিসটাকে ঠিক হয়ে গেল। হ্যাঁ, না ওষুধ খেতে অনেক সময় ওষুধও লাগে না। আমরা যখন হিলিং করি আমাদের তো এটাই মেন থাকে না যে ওষুধটা যাতে আস্তে আস্তে কমানো যায়। ওষুধ ওষুধও লাগে না, ওষুধ খাচ্ছে, আমরা কখনো বলবো না যে ওষুধ সাথে সাথে বন্ধ করে দিন। এটা কেন কি, হুট করে একটা হিলিং তো একটু স্লো প্রসেস, হুট করে হয় না। সে হয়তো মানে রেগুলার বেসিসে ওষুধ খাচ্ছে, যে পাওয়ারের ওষুধ খাচ্ছে, আমরা যখন হিলিং স্টার্ট করলাম 1-2 মাস বাদে আমরা বলি এবার ডক্টরের কাছে যান, পাওয়ার কমিয়ে দেবে, তারপর পাওয়ার কমিয়ে দিল, ওইটাও আমরা হিলিংটা আস্তে আস্তে কমিয়ে দিলাম। আগে হয়তো রোজ হিলিং করছি, আমরা হিলিংটা হয়তো তারপর সপ্তাহে 3 দিন করলাম, ওদিকেও পাওয়ার কমলো, এদিকেও হিলিং এর পাওয়ার কমলো, তারপরে আবার 2 বার হিলিং করার পরে সপ্তাহে 1 দিন হিলিং করছি, সে আরো পাওয়ার কমিয়ে দিল। এই করে আস্তে আস্তে আমরা ছাড়ানোর চেষ্টা করি ওষুধটাকে। ব্যথাটা কি ছেড়ে যায়? ব্যথাটা সেরে যায়, মানে একেবারে ব্যথাটা ঠিক হয়ে যায়। হ্যাঁ, এইবারে যার স্পন্ডিলাইটিস,
যেমন কয়েকটা জিনিস আজকে যদি আপনার যদি মানে আমি আছে কিনা জানি না স্পন্ডিলাইটিস হ্যাঁ আছে আছে, হালকা বলছে। ব্যথা করে। হ্যাঁ, এবারে আপনি খুবই ভয়ঙ্কর পোজে শুয়ে রয়েছেন, হুম। শুয়ে শুয়ে এরকম ভাবে ঘাড় করে মোবাইল দেখছেন, যেটা আজকালকার দিনে হ্যাঁ সেটার ম্যাক্সিমাম জন্যই হয়েছে। পশ্চারের প্রবলেম। আবার যদি সেম ভুলটা আপনি করেন পশ্চারের, আবার ফেরত আসবে। ডায়াবেটিস আমি হয়তো হিলিং করে বা ডাক্তারও ওষুধ খাইয়ে কমিয়ে টমিয়ে দিল, এবার আবার কাণ্ডে পিণ্ডে মিষ্টি গিলছি, তো হবে না। ওই রকম জিনিসপত্র আর কি, মানে সবকিছুরই লাইফস্টাইল মেনটেন করতেই হবে, ওটা না করলে হবে না। কিন্তু হ্যাঁ মানে হিলিং এর দ্বারা পসিবল কি কিছু কিছু ক্রনিক ডিজিজ যেমন ধরে যায়, মানুষে ভাবে যে ওগুলো আর ঠিক হবে না, ডায়াবেটিস, থাইরয়েড, প্রেশার, এগুলো ধরে, কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারিন, এগুলো ধরে যাওয়া মানে সবাই ভাবে এই তো হয়ে গেছে, এটা মানে ক্রনিক এলিমেন্ট, আমার এটা সারা জীবন ওষুধ খেয়ে চলবে যেতে এটা। হবে। সেগুলো হিলিং এর দ্বারা কিওর করা পসিবল। তারপরে একটা মিনিমাম লাইফস্টাইল মেনটেন করা, Maintain এটা তো করতে হয়। প্রত্যেকটা মানুষকে এমনিই করতে হয়, মানে ওটা হিলিং সে করুক কি না করুক। ম্যাম ধরুন কারো সুগার আছে, সে কি করবে? তার সরি সে কি করবে না, হ্যাঁ, হ্যাঁ। মানে তাকে যখন আপনি হিলিং করবেন তখন তার খাওয়া দাওয়া কমে যাবে, মানে মিষ্টি খাওয়াটা কমিয়ে দিতে হবে, কমিয়ে দিতে হবে। কিন্তু এদিকে কি সুগারটাও কি মেনটেন হয়ে যাবে? হ্যাঁ, সুগারটা মেনটেন হয়ে যাবে। হয় এটা, মানে আপনি হ্যাঁ, যেগুলো হ্যাঁ, যেটা বলছেন আজকে অন দা ক্যামেরা, হ্যাঁ হ্যাঁ মানে সত্যি হয়? হ্যাঁ, সত্যি হয়। লোকে মাঝে মাঝে ম্যাজিক বলে না এই জিনিসটাকে, মানে যখন ফল পায়। আর একটা জিনিস কি আপনার মনে হয় যে বিশ্বাসের একটা ব্যাপার থাকে? বিশ্বাসের জায়গাটা আমি বলছি, এমনি এটা সায়েন্স, অবশ্যই science? সায়েন্স, এটা সায়েন্স, এটা এনার্জি সায়েন্স বলে এটাকে, অবশ্যই সাইন্টিফিক্যালি কাজ তো হবেই। এবারে যেহেতু যে কোনো জিনিসের রিসেপটিভিটি খুব ম্যাটার করে। অনেক সময় কি হয়, আমরা কোনো ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তারের কাছে গিয়ে আমরা বলি, দেখবেন যে এই ডাক্তারটার কাছে গিয়েই না আমার মনে হলো 50% রোগ চলে গেল, তখনও হয়তো ওষুধ পেটেও পড়েনি, না, গিয়ে কথা বলেছি, সেই ডাক্তার হয়তো এত সুন্দরভাবে পজিটিভলি এন্টারটেইন করেছে, একটা মাইন্ডের ব্যাপার থাকে যে গিয়েই আমার অর্ধেক রোগ সেরে গেল, তারপরে ওষুধটা খাবো, যে রোগটা হয়েছে হয়তো আমার একদিনে কমে যাবে। যদি আমার ডাক্তার পছন্দ না হয়, অনেক সময় কি হয়, ওই যে মাইন্ডে ধরে নিয়েছি এই ডাক্তারটা ভালো না, দূর মনে হচ্ছে সারবো না, এই ভাবতে ভাবতেই হয়তো 7 দিন ওষুধ খেয়ে নিলাম, তারপরেও সারলো না, এরকমও অনেক সময় হয়। এটা মাইন্ড খুব ম্যাটার করে, আমাদের যে কোনো জিনিসেই মাইন্ড খুব ম্যাটার করে। তো ওই রকম ওই রিসেপটিভিটিটা আমাদের হিলিং এর ক্ষেত্রে আরো বেশি দরকার। কেন কি আমি কারোর একটা হিলিং করছি আর সে কনস্ট্যান্টলি ভেবে যাচ্ছে ধুর হিলিং করছে সারবো না, হিলিং করছে সারবো না, তাহলে কি হয়, যে রোগটা হয়তো আমার পক্ষে বা যে কোনো হিলারের পক্ষে 2 মাসে 3 মাসে সারানো পসিবল ছিল, আমাকেও প্রচুর খাটতে হবে, হয়তো 2-3 বছর লেগে যাবে। তত ধৈর্য আমারও থাকবে না, বা যে হিলিং নিচ্ছে তারও যেহেতু বিশ্বাসটা নেই, রিসেপটিভিটি নেই আমার প্রতি বা অন্য কোনো হিলারের প্রতি, সেও 1-2 মাস নেওয়ার পরে বলবে যে না না কমছে না, কিছুই হচ্ছে না, ধুর হিলিং বন্ধ করে দিই। তো এরকম ভাবে অনেকটা এই জিনিসটা কাজ করে। 2-3টে কেস শুনতে পারি মানে আমার সলভ করা। করেছেন বা এরকম? হ্যাঁ, একটা যেমন আমার ওয়ান অফ মাই ফেভারিট কেসেস, সেটা হচ্ছে একটা 2.5 মাসের বাচ্চার চোখে ক্যান্সার হয়েছিল। 2.5 মাসের বাচ্চা? হ্যাঁ হ্যাঁ, ওর যেমন কোনোই ওষুধ লাগেনি, ওকে সার্জারি সাজেস্ট করা হয়েছিল 2.5 মাসের, তখন ওর 2.5 মাস বয়স ছিল। তো রেটিনোবোপ্লাস্টোমা বলে কিছু একটা আছে, ওটাও হয়েছিল। তো ওর আমি টোটাল 54টা হিলিং করি, 54টা হিলিং আমি করি। তারপরে ওর কোনো ওষুধ, মানে ওষুধও লাগেনি, কোনো ড্রপসও দিতে হয়নি, সার্জারিও হয়নি, কিছুই হয়নি, হি ইজ পারফেক্টলি ফাইন। চোখটা দেখতে পাই চোখ দিয়ে এখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তো বড় হয়ে, এখন বোধহয় 1.5-2 বছর বয়স হয়ে গেছে বাচ্চাটার। এটা আমার মানে মোটামুটি একটা পছন্দের কেস। আছে তো এরকম অনেক কেস, স্পন্ডিলাইটিস, যেটা আর কি আপনি বললেন, স্পন্ডিলাইটিস হিল হয়েছে, মানে হাতের সবসময় আর কি ব্যথা করতো, ঘাট থেকে আর কি হাত অব্দি পুরো ব্যথা করতো, টেনিস এলবো ফেলবো এসব ছিল, সেটা হিল হয়েছে। হ্যাঁ অবশ্যই কয়েকটা জিনিস যেমন আমরাই হয়তো শিখিয়ে দিই, কয়েকটা ব্যায়াম করা বা কিছু, যেটা আমি বলেছি সারা জীবন করলে কি হবে, তাহলে আর নতুন করে ধরবে না। কেন কি এইসব জিনিসগুলো হয় রং পশ্চারের জন্য, আর কিছু জায়গায় না আমাদের জং পড়ে যাওয়ার মতো হয় আর কি, চাকরা ফাকরাতেও জং পড়ে যায়, লিমসে মেরিডিয়ানসে জং পড়ে যাচ্ছে, সেইগুলো যাতে সবসময় ঠিকঠাক থাকে, ফ্লেক্সিবিলিটি যাতে থাকে, তাহলে আর নতুন করে ব্যথা আসবে না। ওগুলো সে যদি করে মেনটেন, তাহলে আর তার ফেরত আসবে না। এরকম স্পন্ডিলাইটিসের কেস আছে। এই যে আপনি বললেন ক্যান্সারের, যেটা বাচ্চাটার 2.5 বছর বয়স, 2.5 মাসের, সরি 2.5 মাসের, 2.5 মাস বয়স তার, এটা একটা আপনার সুবিধা হয়েছে না যে সেই বাচ্চাটার মধ্যে এখনো
সেই জ্ঞানটা আসছে না যে সামনে যে বসে আছে সে আমাকে কি করছে, হুম, প্রথম হুম, কথা। এবং যখন আপনি করেছেন হিলিংটা, হুম। তখন ও তো মানে সদ্যজাত শিশু, শিশু একদম একবারে। তো সেই সুবাদে এটা আপনার করতে সুবিধা হয়েছে তো? হুম, সুবিধা হয়েছে। কেন কি এমনিতেও হিলিং এমন একটা জিনিস, আম, বাচ্চাদের খুব তাড়াতাড়ি কাজ হয়। আমি নিজে দেখেছি বাচ্চাদের আর পেটসদের, কারোর বাড়িতে কুকুর আছে, বিড়াল আছে, হ্যাঁ, পেটসদের খুব, মানে আমি এটা করে করে হয়তো অনেকে জানবেও না বা সবে সবে হিলিং শিখছে। আমি নিজের এক্সপিরিয়েন্সে আমি দেখেছি বাচ্চাদের মোটামুটি 5-6 বছরের বাচ্চাও খুব ফাস্ট কাজ হয়েছে, পেটসদের খুব ফাস্ট কাজ হয়েছে একটু। ইনফ্যাক্ট আর বয়সকালে কি হয়ে যায়, পেটসদের করেন? পেটস যারা আমি একটা ঘোড়ার হিলিং করেছিলাম। ঘোড়ার হিলিং? ঘোড়ার হিলিং করেছি, হ্যাঁ, কুকুর বিড়ালের তো করেইছি। ঘোড়াটার কি হয়েছিল? ওর লিভারের কোনো একটা প্রবলেম হয়েছিল, আমার এক্স্যাক্টলি পুরো কেসও মনে নেই, কিন্তু ওটা আমার মানে যেহেতু ওরকম কখনো করিনি, ঘোড়ার ফটো টটো এসেছিল, তো হ্যাঁ, ঘোড়ার মানে হিলিং ছবি দেখে আপনি হিলিং করেছেন? ছবি আর তার নাম নাম লাগে, যে কোনো পেশেন্টের আর কি নাম লাগে, ছবি লাগে, এগুলো হলে আমাদের আর কি ইমাজিনেশন, ভিজুয়ালাইজেশন এগুলো করতে সুবিধা হয়। মানে ঘোড়াটাকে আপনার কাছে যেতে হবে না, আপনি না না, ঘোড়ার কাছে ঘোড়া যাবেন না? আসেনি আমার কাছে, না না আপনি সেটা সেটা না, মানে আপনি আপনাকেও যেতে হয়নি আস্তাবলে? না না না। মানে জাস্ট আপনি ফটো দেখেছেন আর নাম জানেন? হ্যাঁ হ্যাঁ, ফটো আর নাম, এটা করেই ম্যাম এটা সম্ভবটা কি করে? মানে এটা এটা আমার কাছে একদম ম্যাজিক লাগছে। হ্যাঁ, এটা যে- একটু ম্যাজিক্যালি, মানে আমরাও যখন শিখেছিলাম আমারও এটা প্রথম প্রথম খুব ম্যাজিক লাগতো। পরে এটার পিছনে পড়াশোনাটা করেছি। অ্যাকচুয়ালি বেসিক্যালি ব্যাপারটা কি, আম, এই যে আমাদের একটা ফিজিক্যাল বডি রয়েছে, হুম সেরকমই আমাদের একটা এনার্জি বডি আছে। হুম আমরা অনেক সময় দেখবেন মুভিতে, সিরিয়ালে দেখি যে ভগবানের চারপাশে একটা অরা টাইপের ক্রিয়েট হয়ে রয়েছে, একটা shield type। জ্যোতি, জ্যোতি টাইপের জ্যোতি, একটা, ও জ্যোতি টাইপের, জ্যোতি টাইপের দেখা যায় না আমরা যেরকম দেখি টিভিতে। তো আমাদের প্রত্যেকটা মানুষেরই কিন্তু সেটা আছে, কিন্তু ভগবানের মতো অতটা বড় অরা না বলে সেগুলো আমাদের দেখা যায় না। অনেকে অরা দেখতে পায়, পিছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকলে, আমি যদি মানে পরে আর কি অফ ক্যামেরা আপনাকে শিখিয়ে দিলে আপনিও দেখতে পারবেন অরা কি করে দেখতে হয়। কি বলছেন? হ্যাঁ, একটু একটু হালকা হালকা দেখা যায়, বোঝা যায়। এবার যার ওরা যত ক্লিন ক্লিয়ার, খুব এক্সাইটেড হয়ে গেছে, যার ওরা যত ক্লিন অ্যান্ড ক্লিয়ার হবে, সে তার মানে সুস্থ, সুস্থ স্বাভাবিক মানুষ। আমাদের কাজটা হচ্ছে ওই অরাটাকে নিয়ে, ওই অরাটাকে আমাদের ক্লিন করতে হয়। ওই অরাতে অনেক ময়লা ধুলো এসব পড়ে থাকে, কি করে বুঝবেন? স্ক্যান করে মানে আমি আপনাকে দেখে টেকনিক জানতে চাইছি না, হ্যাঁ। মানে অ্যাজ আ ডিসকাস করছি আপনাকে, ডিসকাস, হ্যাঁ, মানে সেটা কি করে বুঝছেন? বলছি। হ্যাঁ, এবার এই যে ঘাড়ে ব্যথা, হ্যাঁ ঠিক আছে, তো আমি যদি অ্যাকচুয়ালি, আমি নিজে ক্লিয়ার পয়েন্ট না, বাই দ্য ওয়ে, আমি ক্যামেরাতে বলে দিচ্ছি আমি ক্লিয়ার পয়েন্ট না, আমি দেখতে পাই না। হ্যাঁ, খুব কিন ভাবে হয়তো দেখলে, অনেকক্ষণ ধরে দেখলে হয়তো কিছু দেখতে পারলাম, পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড লাগবে, হ্যান্ড লাগবে, ত্যান লাগবে, অনেক কিছু লাগবে। একটা হচ্ছে ওইরকম ভাবে দেখা যায়, আর একটা যেটা, সেটা হচ্ছে স্ক্যান করা যায়, আমরা হাতের সাহায্যে স্ক্যান করতে পারি, ঠিক আছে। তো যদি আমি স্ক্যান করি এখন ওই জায়গাটা যেখানে ব্যথা, হতে পারে হয়তো আমার মনে হবে যে এই জায়গাটাতে খুব ভারী এনার্জি রয়েছে আপনার এখানে। নর্মালি ওরা হয়তো বাদবাকি জায়গায় ক্লিন আছে বা ইভেনলি ছড়ানো আছে, এই জায়গায় হয়তো মনে হবে যে কোনো কনজেশন আছে, ভারী ভারী লাগছে, প্রিকি এনার্জি, আমাদের হাত, যেহেতু হাত দিয়েই হিলিং করতে হয়, তো হাত সেন্সিটিভ হয়ে গেছে, প্রিকি এনার্জি থাকতে পারে, মনে হবে যে না এখানে একটু হালকা হালকা ব্যথা করছে, এরকম আমার মনে হবে। তখন বুঝবো আচ্ছা ওখানে প্রবলেম আছে। তো আমার অ্যাজ আ হিলার কাজটা হবে ওই জায়গাটা পার্টিকুলারলি, ময়লা পড়ে রয়েছে, ধুলো পড়ে রয়েছে, ওই জায়গাটা ক্লিন করা, ক্লিন করব, ময়লাটাকে ফেলবো অন্য জায়গায়, খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে বলছি, ময়লাটাকে ফেলবো আর ওই জায়গাটাতেই পজিটিভ এনার্জি ভরে দেবো। এটাই হিলিং। আমি টেকনিক আর বলতে পারবো না, কেন কি বললাম না, ওই তিল থেকে তাল হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ লোকজন কি হিলিং করে বসবে তার ঠিক ঠিকানা নেই। তো তো সেই হিসেবে আর কি। মানে মানে আপনি মানে কি বলবো আমি বুঝতে পারছি না এখন। আচ্ছা, মানে যখন আপনি দেখছেন যে একটা অরা আপনার, হুম, আর এটা সময়ের সাপেক্ষ তো এটা ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, একটু মানে অনেক সময় কি হয়, যেমন ব্যথার ব্যাপারটা, এনার্জি এমন একটা জিনিস, এক্ষুনি হয়তো আমি একটা হিলিং করে দিলাম আপনার, আপনি ইনস্ট্যান্টলি বুঝলেন যে হ্যাঁ একটু হালকা হালকা লাগছে, তো ঘাটটা একটু হালকা হালকা লাগছে। এটা মনেরও একটা ব্যাপার থাকে না? মাঝে মাঝে প্লেসবো এফেক্ট হয়, হয় না যে তা না, মনের ব্যাপার থাকে, যদি বেশি রিসেপটিভিটি হয়ে যায় মনের একটা ব্যাপার কাজ করে, কিন্তু এটাই 3 দিন 4 দিন হয়তো আমি করলাম, অনেকটা হালকা হয়ে যাবেন আপনি। হালকা হয়ে যাওয়ার পরে কি হবে,
মোটামুটি যতক্ষণ না অবধি ওই জায়গাটা ন্যাচারালি ক্লিন হচ্ছে, মানে এখন তো আমি ওটা আর্টিফিশিয়ালি ক্লিন করছি, এনার্জাইজ করছি, ক্লিন করছি, এনার্জাইজ করছি, যতক্ষণ একটা টাইমের পরে বডির ক্যাপাসিটি হয়ে যাবে নিজে থেকে এনার্জি নেওয়া, যতক্ষণ না ওটা হবে ততক্ষণ আমাকে করে যেতে হবে। আর একটা জিনিস ম্যাম, আপনি যে এনার্জিটা যে বা একটা পজিটিভ এনার্জি দেবেন নেগেটিভটাকে বার করে, ওটা কি নেগেটিভ ভুল বলছি আমি? না না, ঠিকই, হ্যাঁ। নেগেটিভ এনার্জিটাকে বার করে আপনি পজিটিভ এনার্জি দেবেন, এই যে পজিটিভটা দেবেন, এটা কি আপনার নিজের? না, আমার নিজের হলে আমি এতদিনে কাত হয়ে পড়ে থাকতাম, আমার নিজের মধ্যে অত এনার্জি নেই। ওটা কোথা থেকে দিচ্ছেন? আমাদেরকে এই প্রাণা, এগুলোকে প্রাণা বলে, সান প্রাণা, গ্রাউন্ড প্রাণা, এয়ার প্রাণা, এদিক থেকে ওদিক থেকে আমাদের নিতে হয়, ওই টেকনিক গুলোই আমাদেরকে শেখানো হয়। আমি যদি আমার থেকে সব দিয়ে দিই তাহলে আমি আর থাকবো না। আমার একটা তো লিমিটেড এনার্জি আছে, যেরকম প্রত্যেকটা সাধারণ মানুষের থাকে। আমি একদম সাধারণ মানুষ, অনেকে ভুলভাল ভেবে ফেলে হিলিং টিলিং করি বলে। মানে যখনই একদম। আরেকটা জিনিস ম্যাম, সাধারণ তো আমি বুঝতে পারছি, হ্যাঁ, কিন্তু কথাগুলো শুনে কিন্তু অসাধারণ লাগছে, ঠিক আছে। আর যখন ধরুন এরকম শোনা গেছে, আমি আপনাকে জাস্ট অ্যাজ আ জিজ্ঞেস করছি যে রামকৃষ্ণদেব যখন গিরিশ ঘোষের গলার মধ্যে ক্যান্সারটা উনি নিয়েছিলেন, আমি কি ভুল বলছি? না না, ঠিক ঠিক, একদম। এটা কি জিনিস ছিল? না, আমার তো বিশ্বাস হয়নি। তা এটা জিনিসটা কি ছিল, এটা আমাকে একটু বলুন না। এক তো হচ্ছে রামকৃষ্ণ দেব উনি, হ্যাঁ। তো হ্যাঁ, আগেকার দিনের যে কোনো মনি ঋষিরা, আমরা অনেক সময় এরকম অনেক গল্প শুনে এসেছি, বা হয়তো মানে আমাদের ঠাকুমা ঠাকুরদার টাইমের অনেকে হয়তো চোখে দেখেওছেন এরকম, যে কেউ একজন আর কি রয়েছে বাড়িতে, বাড়িতে একদম নর্মাল ফ্যামিলির মধ্যেই কেউ হয়েছে, অনেক দূর দূর থেকে কেউ আসছে, একটুখানি হাত ফাত নেড়ে দিচ্ছে, ঝাড়ি টাড়িয়ে দিচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, সুস্থ হয়ে যাচ্ছে। তখনও হতো, সেটাও কিন্তু হিলিংই ছিল। আজকে সেটা আমরা খুব মানে সুন্দর করে সায়েন্সের দ্বারা হয়তো আমরা শিখেছি, করছি, বলছি, তখনও হিলিং ছিল। তো আগেকার দিনের যে কোনো মনি ঋষিরা হয়তো স্বাভাবিক নর্মাল একটা থাপ্পড় মারলো ঠিক হয়ে যাচ্ছে মানুষের, এরকমও তো হতো। জিসাস ক্রাইস্ট ইনফ্যাক্ট অনেকে রোগ নিয়ে নিয়েছে, তো ওটাও কাইন্ড অফ আ হিলিং। কিন্তু এই যে এখানেই ডিফারেন্স, যে সে নিজের পজিটিভটা দিয়ে দিত, কেন কি তাদের মধ্যে এতটা বেশি পজিটিভিটি ছিল। আজকে রামকৃষ্ণ দেবের মধ্যে যা পজিটিভিটি ছিল, মানে ওনার মধ্যে যেটা ছিল, জিসাস ক্রাইস্টের মধ্যে যা পজিটিভিটি ছিল, তার তো মানে এক চুলও আমাদের মধ্যে নেই। আমরা তো সাধারণভাবেই জন্মেছি, এবার আমাদের তাই জন্যই বাইরে থেকে বড় করে নিতে হচ্ছে। আমরা জাস্ট একটা পাইপ। এই যে অন্য কারোর ক্যান্সার নিয়ে নেওয়া, অন্য কারোর মানে অন্য কোনো রোগ নিয়ে সম্ভব নেওয়া, হয়েছিল এটা সত্যি? হ্যাঁ, ওনারা তো মানে অন্য ধরনের মেডিটেশন করতেন, অন্য ধরনের অন্য ধরন কেন বলছেন? ওটা আপনারা পারবেন না? মানে কোনো জায়গায় কি ওটা বাধা দিচ্ছে? হ্যাঁ, না করা বেটার আমার মনে হয়, দরকার নেই এতটা। তাহলে আমাকে এখন মানে আমাকে হোক যেই এই ধরনের হিলিং, যদি সে মনে করে যে না আমি অন্য মানুষের নেগেটিভিটিটা নিয়ে নেব, আমি তাকে পজিটিভ করে দেব, তাহলে আমাকে সংসার ধর্ম ছেড়ে কোনো হিমালয় পর্বতে গিয়ে ধ্যান ট্যান করতে হবে আর কি। মানে ওটা সেটার জন্য অনেক তপস্যার ব্যাপার আছে। অনেক তপস্যার ব্যাপার, মানে মানে শরীরের মধ্যে কত পজিটিভ থাকলে যে আপনি একজনের নেগেটিভ নিতে পারেন। নিতে পারা, প্লাস আর একটা জিনিস কি, এই ধরনের যাদের মেন্টালিটি থাকে, এখনো হয়তো অনেকের এই ধরনের মাঝে মাঝে কি এই ধরনের কথা শুনে, এই ধরনের স্টোরি শুনে মনে হয় যে না আমি যদি সত্যি নিয়ে নিতে পারতাম এর খারাপটা তো ভালো হতো, এরকম অনেকে কিন্তু ভাবে না তা না, কেন কি তারা খুব এমপ্যাথেটিক হয় বলেই ভাবে। তো তাহলে কি তাদের মেন গোল থাকে যে আমি যাই নেগেটিভ নিয়ে নেই না কেন, যাই হোক না কেন, আমি সংসার ধর্ম থেকে খুব ডিট্যাচ, আমি সব নিয়ে নিচ্ছি, নিয়ে আমার আলটিমেট গোল হচ্ছে আমি ভগবানের কাছে পৌঁছাবো। রামকৃষ্ণদেবের কি ছিল, ওনার জীবনে মা ছাড়া আর কিছু ছিল না। তো ওনার তো কারোর প্রতি সেই টান ব্যাপারটা উনি ফিল করতেন না, ওনার সবই মা। তো আমি সব নিয়ে নিচ্ছি, আমাকে তো মা দেখেই নেবে, আলটিমেটলি তো মায়ের কাছেই পৌঁছাতে হবে। তো প্রত্যেকটা সোলের হয়তো সেটাই চাহিদা, আমি বলছি না চাহিদা না, কিন্তু যেহেতু মানুষ রূপে জন্মেছি, এখানে থাকতে হবে, সংসার ধর্ম করতে হবে, পজিটিভ নেগেটিভ দুটোকেই নিতে হবে, ব্যালেন্স করতে হবে। তো এই মেন্টালিটি নিয়ে যদি এখন হিলিং করতে আমি বসি কি কেউ বসে, সে প্রচন্ড বেশি নেগেটিভিটি অ্যাবজর্ব করে ফেলবে। অ্যাবজর্বটা করে ফেলে তার হয়তো হার্ডলি 6 মাস 1 বছর হিলিং করতে পারবে, তারপরে তারই হয়তো কোনো শরীর টরীর খারাপ করে গেল। মানে এই মেন্টালিটিটা থাকলে হবে না যে আমি আমার সবটা দিয়ে দেবো। আমাকে ওই জন্যই হিলিং শেখা, বা আমরা মানে আপনাদের এই শেখানো বা শেখার মধ্যে
এই দুটো পার্ট আছে, যে একটা পার্ট হচ্ছে যে অন্যের আমাদের প্রাকৃতিক শক্তিটাকে প্রাকৃতিক যে পজিটিভ শক্তিটাকে নিয়ে একটা মানুষের নেগেটিভটাকে সরিয়ে দেওয়া, আর একটা হয় যে নিজের পজিটিভটাকেও দেওয়া যায়। মানে আপনি এটাও শিখেছেন কি? হ্যাঁ, মানে এটা আমাদেরকে কনসিয়াসলি বোঝানো হয়েছিল বোঝানো হয়েছে, হ্যাঁ। যে নিজেরটা দেওয়া যায়। আগেকার যায়। দিনে ম্যাক্সিমাম জন নিজেরটাই দিয়ে দিত, কারণ কি তারা এতটা টেকনিক জানতো না। হ্যাঁ, যারা মুনি ঋষিরা রয়েছেন ওনারা অনেক কিছু দেখতে পেতেন, বুঝতে পারতেন, ঠিক আছে। কিন্তু যারা মুনি ঋষিরা নন বা তাদের কোনো শিষ্য হয়তো অল্প কিছু শিখেছে বা কিছু না বুঝে অনেক সময় অনেক বেশি কিছু আর কি Okay. দিয়ে দিতেন, নিজের এনার্জি হয়তো দিয়ে দিতেন, তারপরে এক সপ্তাহ নিজে ম্যাম, হয়তো অসুস্থ আপনি হয়ে রয়েছেন। ভ্যাটিকান সিটি নাম শুনেছেন? হুম হুম ওখানে তো পোপ থাকে তো, হুম। ভুল বলছি? না না, ঠিক ঠিক। বলা হয় যে পোপ আছেন তিনি যখন রাস্তায় বেরোন বা ইয়ে হন, অনেকে অনেক রকম শরীর খারাপ নিয়ে হাত বাড়ায়, হুম। এবং তিনি হাত লাগাতে লাগাতে লাগাতে- আপনি যেটা বলছিলেন যে হাত লাগে চর মারলো বা হ্যাঁ, কেউ, এই যখন হাত লাগাচ্ছে বলে অনেকের জ্বর সেরে যাচ্ছে, অনেকের সুগার কমে যাচ্ছে, মেনটেন হয়ে যাচ্ছে সব জিনিসগুলো। ঠিক আছে, পুরোপুরি কিওর হয় না, মোটামুটি Regulate হয়ে রেগুলেট যায়, হয়ে। হ্যাঁ। অনেকে আছে কিন্তু এই মালাই চাকির ব্যথা থাকে, হ্যাঁ, হ্যাঁ। দাঁড়াতে পারছেন, হুইল চেয়ারে দাঁড়িয়ে এরকম নিচ দিয়ে হাত বাড়িয়েছে, তার হাত লাগার ফলে নাকি তার হুম। মানে 2-3 মাসের মধ্যে তিনি দাঁড়িয়ে এবং রানিং করছেন, খেলাধুলা, মানে এটা ইউটিউবে আছেন, এরকম হুম। অনেক ভিডিও আছে এবং অনেকে বলেওছেন আর্টিকেলে। এটা কি এই জিনিসটাই? অনেকটা, হ্যাঁ। সে যে পুরোটা নিজে নিয়ে নিচ্ছে কিনা আমি জানি না। ওকে। হয়তো তার মধ্যে সেই ক্ষমতা ভগবান দিয়েছে, উনি হয়তো প্রচন্ড ভালো মেডিটেশন করেছেন, ভগবানকে পেয়েছেন কোথাও গিয়ে। এমনি এমনি তো ওনাদের মধ্যে একটা আছে পোপ, তিনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই 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 লেভেলের স্পিরিচুয়ালিটি আছে, যেটাতে ব্যাপারটা কিছুই না যে আমি এখন বেরোলাম, বেরিয়ে সবটা নিয়ে নিলাম, তারপরে ভগবানকে এসে বললাম ঠিক আছে আমার সব নেওয়া হয়ে গেছে, এবারে ইউ ক্লিন মি, সেরকম হয়তো কিছু একটা জানেন। মানে এটা আমি পুরোটাই অ্যাজাম্পশনে বলছি, এটা সম্পর্কে আমার খুব একটা নলেজ নেই। মানে আমি জানি এরকম এক্সিস্ট করে, এর পিছনের সায়েন্সটা আমার মানে যেটুকু আমি জিজ্ঞেস করছি আপনাকে, আমি চাইছেন যে এটার কোনো কনক্লুশন দিন আপনি। আমি বলছি এটাও এই ধরনের এটা একটা হিলিং এর মধ্যে পড়ে তো? একদম, হ্যাঁ হ্যাঁ। হিলিং মানেই হচ্ছে সারানো। ওকে। হিলিং আমরা আগে শুনেছি না? আমরা বিশ্বাস করবেন কিনা, আমরা আগে ভাবতাম এনাদের মধ্যে একটা দৈব শক্তি আছে, যে শক্তির দ্বারা এনারা এটা করে। হুম। ঠিক আছে, আজকে আমি বসে জানতে পারলাম যে এটা একটা হিলিং বলা হয়, হ্যাঁ যেটাকে মানুষ তপস্যার দ্বারাও পেতে পারে। আমার মনে হয় কি ভুল বলছি? হ্যাঁ, তপস্যা হ্যাঁ, মানে একটা নিয়মের তপস্যা আছে, নিয়মের একটা, আপনিও হ্যাঁ, তপস্যা করছেন করতে বর্তমানে। হয়। হ্যাঁ, যদি না করে এই যে প্রত্যেকদিন হিলিং করছি, অবশ্যই আমাদের টেকনিক শেখানো আছে, সেই টেকনিক দিয়েই আমরা হিলিং করি। এবার মাঝে মাঝে আনকনসিয়াসলিও হয় কি, খুব মন দিয়ে হিলিং করছি, আনকনসিয়াসলি হয়তো 80% বাইরে থেকে এনার্জি নিয়ে দিলাম, 20% নিজেরটাও চলে যেতে পারে, হয় না তা না। তো ওইটাকে নিজেকে রিফ্রেশ করে দেওয়ার জন্য, যেরকম ওই কম্পিউটারে রিফ্রেশ বাটন থাকে, নিজে রিফ্রেশ হয়ে গেলাম নিজের জন্য, সেটা হচ্ছে আলটিমেটলি ওই মেডিটেশন। মানে এরকম হয় আর কি, কখনো হয়তো বেশি ব্যস্ত হয়ে পড়লাম, মেডিটেট বাই চান্স করতে না পারলে আমারও খুব ল্যাথার্জেটিক লাগছে, ভাল লাগছে না, খিচখিচে হয়ে গেলাম মেজাজ, এই ব্যাপারগুলো হয়। তো ওইটা যদি ঠিকঠাক ভাবে মেনটেন করা যায়, কারণ কি ওই যে মেডিটেট করছিস তখনও আমি অনেকটা পজিটিভ এনার্জি নিজে গ্যাদার করে ফেলতে পারছি। তো ওটা যে কোনো হিলারের খুব ইম্পর্টেন্ট, মানে যারা যারা হিলিং করে আমার মনে হয় প্রত্যেকেই এটার সাথে রিলেট করবে, যে নিজের মেডিটেশন ঠিকঠাক রাখা খুব ইম্পর্টেন্ট। ওটাতেও অনেকটা পজিটিভিটি গ্র্যাস্প করে নেওয়া যায়। প্লাস তো যখন হিলিং করছি তখন তো বাইরে থেকে এনার্জি নিয়ে দিতে, মানে আমরা খুব একটা পাইপের মতো কাজ করি। ওই পাইপটা হচ্ছে বাইরের পজিটিভিটিটা নিয়ে সামনে যে সাবজেক্ট, মানে পেশেন্টকে আমরা সাবজেক্ট বলতে পারি, তাকে দেওয়া। ওকে, সেই জিনিসটাই হয়তো ওই পোপ আমি যদি কালচারে একটু যদি পেছনে আমি যাই, আপনি বলেছেন সার্টিফাইড, এটা সার্টিফাইড করেছে। আমি কিছুদিন আগে একটা পডকাস্ট করেছি, সেখানে একজন বলছে যে গুরুর অনুমতি না থাকলে এই কাজ করা যায় না। আমি কি ভুল বলছি? অনুমতি তখনই পাওয়া যায় যখন কেউ শেখে, মানে না শিখলে তো গুরুই থাকলো না, তো অনুমতি তো তখন পেলো না। এরকম অনেক কোর্স আছে যেখান থেকে অনেকে বেরিয়ে গেছে, এবং আমি শুনেছি এরকম অনেক হিলার আছেন যারা নিজের কোর্স কমপ্লিট করেননি, মাঝপথে ছেড়ে দিয়েছে, এবং তারা নিজের যতটা জ্ঞান, আপনি বলছেন না 80%, 60%, আবার লাস্টে গিয়ে 0 এসে যাচ্ছে। তো এখানে কি গুরুর একটু কিছুটা প্রতিদান থাকে, যে
আপনি যে কাজটা করছেন, আপনারও তো একজন গুরু ছিলেন, তারও তো কিছু দান থাকে এর মধ্যে। অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, এটা তো খুব ইম্পর্টেন্ট। যে কোনো, এটা আমার মনে হয় এইটা বলে না, যে কোনো জায়গাতে গুরুর অবদান খুব ইম্পর্টেন্ট, মানে এটা তো দরকার। যদি ঠিকভাবে আমি না নিতে পারি গুরুর থেকে, বা এখনো পর্যন্ত যে কোনো হিলিং করতে বসার আগে গুরুকে মানে মাথায় রেখে হিলিং করতে বসি, কেন কি এটা এই জায়গাটা আবার বিশ্বাসের জায়গা। শিখে হয়তো আমি গেছি, তারপরে যদি আমি মনে করি শিখেছি এবার আমার পাওয়ার, আমি এবার যা করব, আমার মনে হয় আমি সেরকম ভাবে লং রানে থাকতে পারবো না। তো সেইটুকু শ্রদ্ধা ভক্তি ওনার থেকে পেয়েছি যখন, আমার তো ওনার প্রতি ওইটুকু, আর তো কিছু দেওয়ার নেই ওনাকে, ওইটুকু তো আমার ওনাকে দেওয়াই উচিত। আর এই যে কোর্সটা করেছি এটাই কাইন্ড অফ এন অনুমতি, যে সার্টিফাইড আপনি তো এখন। আমি ফিলিপিন্স থেকে যেটা বলছিলাম ওটা কিসের ম্যাম? ওটা হচ্ছে আমি 25 হিল খানা- করেছি 25 তার, হ্যাঁ মানে একটা হয় হচ্ছে অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট, আমি শিখেছি, আর একটা হচ্ছে আমি শিখে মানুষকে সারিয়েছি। ওকে। তো ওই সারানোর যেটা, সেইটা হচ্ছে আমার ফিলিপিন্সের সার্টিফিকেট। আর এগুলো প্রত্যেকবারই সবই কি পজিটিভ পেয়েছেন, নেগেটিভ পাননি? না, নেগেটিভও হয়েছে। আমি মানে নেগেটিভ মানে মানে কি আপনি ফেল করেছেন? করেছি, এরকম কখনোই হয় না যে না কোনো ফেলিয়ার কেস নেই। ফেল, এবার সেই ক্ষেত্রে হ্যাঁ অনেক সময় না হিলিং করতে শুরু করলেই 6টা-7টা সেশন কি 10টা সেশনের পর বোঝা যায় যে এই কেসটা আমার সলভ করা পসিবল নাকি পসিবল না। যদি আমার কখনো এটা মনে হয় 5টা 6টা 10টা হিলিং করার পরে রেজাল্ট প্রডিউস হচ্ছে না, অনেক সময় হয় না, খুব রেয়ার হয়েছে হয়তো, তো আমি নিজে থেকেই তখন বলে দিই যে না আমার মনে হচ্ছে এটাতে বেকার টাইম ওয়েস্ট হচ্ছে, কেউ হিলিং করতে এসে তার টাকা ওয়েস্ট হচ্ছে, তো আমার তো সেটা করাটা ঠিক না। তো আমি নিজে থেকে বলে দেবো যে না এটা যাতে মানে না করা সেই হয়। মুহূর্তে অনেক সময় কি হয়, যেটা অনেকটা টাইমের ব্যাপার থাকে, এই জন্য আপনি বলছেন যে সেই সময় নেগেটিভ হচ্ছে, কিন্তু ধরুন সেই পার্সনটা নেগেটিভ হয় না, মানে কেউ যেমন আছে তার থেকে ডিটোরিয়েট করে যাচ্ছে, খারাপ অসুস্থ হয়ে যাচ্ছে, এইরকম কিছু হবে না। না না, আমি ওটা বলছি না ম্যাম। অনেক সময় এরকম আপনি যখন আমি আপনার সাথে ফোনে কথা বলেছিলাম, আপনি বলছিলেন আমি স্পিরিট কেস আপনি নেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেই, আপনি নেন না। না। এবার ধরুন আপনার কাছে এসছে স্পিরিট কেস, আপনি হিল করতে যাচ্ছেন, দেখছেন এটা স্পিরিট কেস এসছে, তখন আপনি যখন বলছেন যে আপনি পারবো না এটা করতে, তারা ভাবছে আপনি জানেন না বা আপনি করতে চান না। অ্যাকচুয়ালি যেমন এক একটা ডাক্তার এক একটাতে স্পেশালিস্ট হয়, কেউ কার্ডিওলজিস্ট, কেউ গাইনোকোলজিস্ট, কেউ অনকোলজিস্ট, সেরকম এইরকম ফিল্ডেও আমার মনে হয় না কেউ এরকম আছে যে সব করতে পারে, করা উচিত না। কেন কি একে তো এনার্জি ওয়ার্ল্ডে অনেক রকমের এনার্জি থাকে, পজিটিভ নেগেটিভ, কেউ মানে অনেক কিছু থাকে আর কি, এঞ্জেলস ডেমনস হ্যানা তেনা অনেক কিছু থাকে। তো সবার সাথে ফাইট করার মতন ক্ষমতা আমার মনে হয় না কোনো মানুষের আছে, আমরা তো সাধারণ মানুষ। তো কারোর হ্যাঁ অনেক কিছু শেখা ভালো, শিখে নিক, সবারই খুব যাদের খুব কিউরিয়াস মাইন্ড সেটা শিখবে, ওটা শিখবে, সেটা শিখবে, অনেক কিছু শিখবে। তারপরে একটা টাইমের পরে প্র্যাকটিস করতে করার পরে তার বোঝা উচিত সে কোনটাতে ভালো। তো আমার মনে হয়েছে যে না আমি হিলিংটায় ভালো, ট্যারো কার্ড রিডিং এ ভালো, মানে আমি অ্যাটলিস্ট ফিডব্যাকটা পজিটিভ পেয়েছি মানুষের থেকে, তো আমি এটাতে আছি। আর আমার খুব একটা ওই স্পিরিট কেস, ভূত প্রেত আসছে একটু ফাইট, আমি খুব একটা মানে আমি ভীতু সেই দিক থেকে, আমার মনে হয় আমি ভীতু, আমার দরকার নেই অত ভূতের সাথে ফাইট করার, তো আমি করি না। ওটা বাদে আপনি সব মোটামুটি সবকিছু। হ্যাঁ এইরকম ধরনের ফিজিক্যাল হিলিং, সাইকোলজিক্যাল হিলিং এর জন্যই আমি বেশি আসে মানুষে। আর এখন রিডিংটা প্রত্যেকটা মানুষই খুব প্রেডিকশন জানতে পছন্দ করে, কি হতে চলেছে না হতে চলেছে, তো সেটাও মিলে যাচ্ছে, দিয়ে দিচ্ছে। তো ম্যাম ট্যারোট কার্ডের দ্বারা আমি যেটা শুনেছি যে স্টক মার্কেটে ইনভেস্ট করা যায় বা একটা প্রেডিকশন করা যায়, কারণ ট্যারোট কার্ড তো একটা প্রেডিকশন কার্ড, প্রেডিকশন টুল, হ্যাঁ হ্যাঁ টুল একটা। ভুল তো বলছি না 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 ঠিক। তো সেই সুবাদে কি আমি স্টক মার্কেটে ট্যারোট কার্ডের দ্বারা, যদি আমি ট্যারোট কার্ড শিখলাম এবং স্টক মার্কেটে টাকা লাগাচ্ছি ওটা প্রেডিকশন করে, ঠিক হবে? না ঠিক হবে না, আমি এইটার জন্যই বলবো ট্যারো কার্ড বলবো না, যে কোনো এই ধরনের জিনিসে আমরা এটা দেখে বলে দিতে পারি কোনো মানুষকে যে তার স্টক মার্কেট হোক বা এরকম ধরনের বিজনেস হোক, জব হোক, যেটাই হোক, তার জন্য সেটা বেনিফিশিয়াল কিনা। মানে আমরা হয়তো ট্যারো কার্ডে দেখলাম যে হ্যাঁ আপনার দ্বারা স্টক মার্কেট হবে, আপনি নিজে শিখুন, শিখে তারপরে টাকা ইনভেস্ট করুন। কিন্তু স্টক মানে কার্ড তুললাম, আমি কি আজকে XYZ কোম্পানিতে টাকা লাগাবো, 3টে কার্ড তুললাম, 3টে ইয়েস বেরোলো, লাগিয়ে দিলাম, ওটা হবে না। মানে আমি সবসময় সবাইকে এটা বলি, প্রপার নলেজটা খুব ইম্পর্টেন্ট। তা না হলে তো স্টক মার্কেট
একটা শিখে করা আর জুয়াতে টাকা লাগানোটা সেম হয়ে গেল, মানে সেইটা হবে না। কিন্তু হ্যাঁ, যেমন কি এটা শুধু ট্যারো কার্ড বলে না, যেমন আমি নিজে কয়েকটা চ্যান্ট প্রোভাইড করি যেগুলো লাক এনহ্যান্স করে মানুষের, বা স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করার আগে কেউ একটু চ্যান্ট করে নিল, চ্যান্ট করে নিয়ে তারপরে হয়তো ঠিকঠাক স্টকে টাকা সে লাগাতে পারবে। কিন্তু তার জন্য যে নলেজটা মানুষটার দরকার সেটা দরকারই পড়বে। মানে আমি জাস্ট কিছুই জানি না, বিগিনারের মতো, মানে জাস্ট একটু কয়েকটা ভিডিও দেখে নিলাম সোশ্যাল মিডিয়াতে, তারপরে ঠিক আছে আমি তো নিজে ট্যারো কার্ড জানি, তো ঠিক আছে আমি একটু ইয়েস নো দেখে নিলাম, এই স্টকে টাকা লাগাবো, ইয়েস আসলো লাগিয়ে দিলাম, ওই স্টকে টাকা লাগাবো, নো আসলো লাগালাম না। এরকম ভাবে লং রানে কেউ মানে করতে পারে না। প্রপার নলেজ যে কোনো জিনিসেরই দরকার বলে আমার ধারণা। আমি দেখে শুধু বলে দিতে পারবো এর লাক হবে কিনা, স্টক মার্কেট কিছুটা লাকের ব্যাপার থাকে, বা এর মাথা নিতে পারবে কিনা। স্টক মার্কেট সম্পর্কে হয়তো পড়াশোনা করতে হচ্ছে, তার মাথা নেওয়ারও তো ব্যাপার আছে যে সে বুঝছে কিনা স্টক মার্কেটের যে ফান্ডামেন্টালস অ্যানালিসিস হ্যানা যেগুলো থাকে সেটা বুঝতে পারছে কিনা, সেটা আমি দেখে বলে দিতে পারবো যে হ্যাঁ আপনি এগোন, শিখুন, শিখে তারপরে আপনি আর যদি আমার আসে যে না এ তো লাগালে ডুববে টাকা, বা এর নিতে পারবে না, এর মাইন্ডটা ওই ধরনের ইন্টেলিজেন্স আপাতত নেই, তখন আমি বলে দেবো যে না এখন আপনার জন্য স্টক মার্কেটে শিখে ইনভেস্ট করাটা ভালো হবে না, আপনি 1-2 বছর ওয়েট করে যান, তারপরে আপনি আবার আরেকবার রিডিং নিয়ে নেবেন, আমি বলে দেবো। এইটা প্রেডিক্ট করা পসিবল। আর একটা জিনিস ম্যাম, রিলেশনশিপে মানে ধরুন কারোর রিলেশনশিপ খুব প্রবলেম হচ্ছে, সেখানে কি ট্যারো কার্ড হেল্প করে? হ্যাঁ, যেমন প্রেডিকশন, ট্যারো কার্ড রিডিংটাই হচ্ছে একটা প্রেডিকশন টুল। তো রিলেশনশিপে হয়তো প্রবলেম হচ্ছে, অনেক আমার কাছে এরকম প্রচুর ক্লায়েন্টস আসে, এসে হয়তো আমাকে জিজ্ঞেস করে, মেয়েরা বেশি জিজ্ঞেস করে এই ধরনের প্রশ্ন, যে আমাকে কি আমার বয়ফ্রেন্ড ভালোবাসে কি বা হাজবেন্ড ভালোবাসে, ওর তার কি অন্য কোথাও মন আছে, হ্যাঁ না আছে, আমাকে কি অ্যাকচুয়ালি ভালোবাসে নাকি অন্য কাউকে ভালোবাসে, আমি যতটা ভালোবাসি ততটা কি ভালোবাসে, মানে অনেক কোয়েশ্চেন থাকে মেয়েদের, একটু থাকে আর কি। তো ট্যারো কার্ডে হ্যাঁ হয়তো আমরা দেখে এটা বলতে পারি যে আচ্ছা হ্যাঁ এর সাথে কম্প্যাটিবিলিটি ভালো, অনেক বা আমরা হয়তো ট্যারো কার্ডে দেখে এটা বলতে পারি যে এখন জিনিসটা ঠিকঠাক লাগছে, হতে পারে হয়তো আজ থেকে 2 বছর বাদে আফটার ম্যারেজ জিনিসটা অতটা ঠিকঠাক যাবে না। তো আমাদের কাজ হচ্ছে গাইড করে দেওয়া যে এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি, মানে সে মেয়ে হোক ছেলে হোক, আমরা বলতে পারি যে আচ্ছা এর নেচারটা এরকম। অনেকে কি হয় হয়তো অ্যারেঞ্জ ম্যারেজ করতে যাচ্ছে, কিছুই জানে না ছেলেটার বা মেয়েটার সম্পর্কে, তখন হয়তো আসলো, এসে হয়তো আমাকে নাম দিল এবং ফটো দিল, সেটা দিয়ে আমি একটা ওভারঅল ক্যারেক্টারিস্টিক্স তার বলে দিতে পারবো যে এটা হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক্স। অবশ্যই আমি A to Z তার বলতে পারবো না, কিন্তু তাও যেগুলো বেসিক একটা ম্যারেজে যাওয়ার আগে যে যে জিনিসটা খুব ছেলের একটা মেয়ের যদি নাম বা কি দরকার লাগে, নাম আর ফটো, যদি দিয়ে দেওয়া হয় তাহলে আপনি চিট করছে কি করছে না দুজনের দিয়েতে বলতে পারবেন। চিটিং বলতে পারবো। তারপর আপনি তো ডিভোর্সের লোকদেরকে তো পেটে লাথি মারছেন মনে হচ্ছে না? কাদের মানে ডিভোর্স যারা, যে লয়ার যারা আছেন, মানে বিয়ের আগেই যদি আপনার কাছে এলো কোনো ছেলে বা মেয়ে, সে দেখালো এই দেখুন ছবি, এটা নাম বা ডেট অফ বার্থ দিয়ে দিল, আমি তো কারেন্ট সিনারিও বলতে পারবো। হ্যাঁ, তো দেখুন এটা হতে পারে, আপনি তো প্রেডিকশন দিচ্ছেন। তাও মোটামুটি ট্যারো কার্ডে 4-5 বছরের প্রেডিকশন দেওয়া সম্ভব। আজ থেকে 20 বছর বাদে 10 বছর বাদে কার কি হতে চলেছে, 20 বছর বাদে আর ডিভোর্স নিয়ে লাভ নেই, 4-5 বছরই লোকে নেয়। তো 4-5 বছর যখন আপনি বলে দিচ্ছেন, তখন তো যে ডিভোর্স হওয়ার আগে যখন দেবো যে নাম, তাহলে এর সাথে হবে না, তো একদিক দিয়ে মনে হচ্ছে না যে ডিভোর্স যারা করেন লয়াররা, তাদের কোন জায়গায় একটু বোধহয় প্রবলেম হয়ে যেতে পারে। এটা আমি ভেবে দেখিনি, এটা আপনি বললেন না। যাই হোক, তাহলে মানে এটা প্রেডিকশন, আপনি প্রেডিকশন প্লাস গাইডেন্স টুল, মানে এটা আশা মানে ওই আমি একটু গাইড করে দিতে পারি বড়জোর যে এর তো এই ধরনের ওই ধরনের, বা এই ইনডিফারেন্সেস গুলো হতে পারে। অনেকের কি অনেক রকমের স্বপ্ন থাকে, এটা হবে ওটা হবে, আমার বয়ফ্রেন্ড হাজবেন্ড এরম হবে, আমার ওয়াইফ এরম হবে, তো আমি তাকে বলে দিলাম যে এ হচ্ছে এই ক্যারেক্টারিস্টিক্স, নাও ইউ ডিসাইড যে তুমি বাবা এর সাথে থাকতে পারবে কিনা। এটাও তো খুব ইম্পর্টেন্ট, সে এক রকমের ভাবছে, আর কোনো মানুষকেই তো স্পেশালি when it comes to arranged marriage 2-3 দিন কথা বলে তো বোঝা সম্ভব না, কি 2-3 মাস কথা বলেও বোঝা সম্ভব না। তো আমি হয়তো তার একটা ক্লিয়ার পিকচার দিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে এটা 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 হতে পারে। এবার তার মানে সে খারাপ তাও না, তার মানে সে খুব ভালো সেটাও না, প্রত্যেকটা মানুষেরই পজিটিভ নেগেটিভ থাকবে, এটা আমি বলে দেবো। এবারে তো চয়েস ইজ ইয়োর্স আর কি,
ওকে। থাকতে পারবে কি পারবে না তুমি নিজে বুঝে নাও, দেখে নাও। আর আরেকটা জিনিস ম্যাম, আজকালকার দিনে যেটা হয়, খুব আমরা ছাড়াছাড়ি হলো বা বিচ্ছেদ যেটাকে বলে থাকি আমরা, তারপর ছেলে বা মেয়েরা এই জিনিসটা নিতে পারেন, অনেক সময় সুসাইড করে ফেলে। সুসাইড হয়ে যাওয়ার পর তার বাবা মাদের একটা অবস্থাটা সেই জায়গায় যায়, কিন্তু তার আগের যে স্টেজগুলো থাকে, যখন সে ডিপ্রেশনে আছে বা ভাবছে যে কি হলো, কেন হলো, এত তো হওয়া উচিত না, ছেলে বা মেয়ে দুজনকেই বলছি, সেখানে কি হিলিংটা কাজ করে? হিলিং কাজ করে। এরকম কেস এসছে আমার কাছে, শুনি। ব্রেকআপ কেস এসছে। নাম বলবেন না? না, নাম বলবো না। এরকম অনেক কটা কেস এসছে অ্যাকচুয়ালি, মানে আমাদের যেটা কাছে আপনার সবথেকে ভালো লাগবে। যেটা না এরকম, মানে এই সিনারিওর অনেক কেস এসছে। Okay. ব্রেকআপ হয়ে গেছে, ডিপ্রেশন, অ্যাংজাইটি, রাত্রেবেলা ঘুমাতে পারছে না, রাত্রেবেলা ওভার থিঙ্কিং বেশি হয়, যে যারই হোক, ছেলে হোক মেয়ে হোক, ওভার থিঙ্কিং বেশি হয়, খুব কান্নাকাটি, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, খেতে পারছে না, চোখ মুখ কালি হয়ে গেছে, যা হয় আর কি। এরকম কেস এসছে। তো বেসিক্যালি কি হয়, যখনই কারোর সাথে খুব ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে, তার জন্যই তো আজকের দিনে দাঁড়িয়ে এরকম কন্ডিশন। অনেক বছরের সম্পর্ক, কারোর 2 বছর, কারোর 5 বছর, কারোর 10 বছর, অনেক বছরের সম্পর্ক, খুব ভালোবাসা, ঝগড়াঝাটি হয়ে ব্রেকআপ হয়ে গেছে। তার সাথে হয়তো একটা স্বপ্ন দেখেছিল যে এই জিনিসগুলো আমরা ভবিষ্যতে করব, সেই স্বপ্নটা ফুলফিল হলো না, ডিট্যাচ হয়ে গেল। কিন্তু ফিজিক্যাল ডিস্টেন্স হয়ে গেছে, তার সাথে এখন কথা হচ্ছে না, মেসেজ হচ্ছে না, বা দেখা হচ্ছে না, কিন্তু এনার্জেটিক্যালি, এই যে যেটা বলছিলাম এনার্জি সায়েন্স, এনার্জেটিক্যালি তখনও একটা কর্ড কানেক্টেড থাকে। এই যে কন্টিনিউয়াসলি তার কথা ভাবে, তাতেই একটা কর্ড কানেক্টেড থাকে। তো আমাদের অ্যাজ আ হিলার তখন কাজ থাকে হচ্ছে সেই কর্ডটাকে কেটে দেওয়া। যত আমি কর্ড কাটতে পারবো, তত তার আস্তে আস্তে তার মেমোরিজ গুলো, তার ব্যাপারে এই ওভার থিঙ্কিং, বারবার ভাবনা, এই জিনিসগুলো আস্তে আস্তে কম হতে থাকবে। আমি কখনোই বলি না যে কারোর মেমোরি লস হতে পারে, মেমোরি লস কারোর হবে না, যে তার মুখই ভুলে গেলাম, সে কেমন দেখতে ছিল ভুলে গেলাম, সে কিভাবে কথা বলতে ভুলে গেলাম, ভয়েস ভুলে গেলাম, সেটা না। কিন্তু যে মেমোরিজ গুলো হন্ট করে, খুব প্রবলেম দেয়, এইগুলো আস্তে আস্তে খুব আবছা হয়ে যায়, বা তার মুভ অন করতে সে তাড়াতাড়ি করতে পারে। এবারে আর একটা জিনিস কি, একটা জিনিস আমরা সবসময় শুনে এসেছি যে টাইম হিলস এভরিথিং, এটা আমরা শুনেছি। এবারে হয়তো কোনো একটা ব্রেকআপ কেস থেকে কারোর বেরোতে, হয়তো সে প্রচন্ড অ্যাটাচ ছিল, বেরোতে হয়তো তার 3-4 বছর টাইম লাগতো, মুভ অন করতে হয়তো 3-4 বছর টাইম লাগবে। উইথ হিলিং সেটা হয়তো 3-4 মাসে পসিবল। ব্যাপারটা এটাই, না করলেও সে 3-4 বছর বাদে বেরিয়েই যাবে। কিন্তু কি 3-4 বছরে আবার অনেক খারাপও হয়ে যেতে পারে না, এই যে সুইসাইডাল টেন্ডেন্সি চলে আসতে পারে, ডিপ্রেশন চলে আসতে পারে, অনেকে কেরিয়ারে ফোকাস করতে পারে না, হয়তো একদম পিক টাইম অফ দ্য ক্যারিয়ার, তখন চাকরি বাকরি ছেড়ে দিল, এরকম হতে পারে। সুইসাইড হলে তো মানে ছেড়েই দিলাম না, জীবনটাই তো শেষ। তো সেরকম পজিশন যদি কারোর হয়, খুব প্রবলেম ফেস করছে, তখন মানে প্লিজ ভিজিট এনি হিলার, মানে এটা আমি বলবো যে কোনো না কোনো হিলারকে ভিজিট করলে তারা উইথ এবার হ্যাঁ, কাউন্সিলিংও তার সাথে সাথে দরকার। আমরা কাউন্সিলিংও প্রোভাইড করি, মানে করতেই হয় আর কি, কারণ কি মানুষের সাইকোলজিটাই যদি না বুঝি তাহলে আমি হিলিং করবো কি করে। তো কাউন্সিলিং অ্যান্ড হিলিং এর সাহায্যে অনেকটা ফাস্ট রিকভারি হয়, ওই জায়গা থেকে বেরিয়ে আসা, বা নিজে মোটিভেটেড ফিল করা যে না ঠিক আছে, যেটা হয়েছে হয়েছে, অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাকসেপ্টেন্স পাওয়ার বাড়িয়ে দিতে হয় আর কি আমাদের এই জিনিসগুলো। এই যে জিনিসগুলো হচ্ছে, এটাতে কোনো মনে হয় না আপনি কোনো জায়গায় বাধা দিচ্ছেন ন্যাচারাল প্রসেসকে? ইয়েস, আমি অ্যাজ এ জিজ্ঞেস করছি, অ্যাজ এ হোস্ট হিসেবে আপনাকে জিজ্ঞেস করছি, যে কিছু হতে চলেছিল সেটা আপনি বাধা দিচ্ছেন। আপনি এটাও বলতে পারেন যে তুমি এই কথা বলছো কৌশিক, সেখানে তো ডাক্তাররাও তো বাধা দিচ্ছে, একটা মানুষের জীবন বাঁচাচ্ছে, আমি ভুল বলছি না আশা করি। তো আপনি যে কাজটা করছেন সেটা আমি দুটো আলাদা ধরলাম, আপনার ব্যাপারটা আমাকে একটু, এই ব্যাপারটা একটু ব্রেক করতে পারবেন? যে আমার মনে হয় যে যদি কোনো খারাপ কাজে বাধা দেওয়া হয় সেটা পজিটিভ, সেটা ভালো, সেই হিসেবে আমরা বাধা দিচ্ছি। বা আমার মনে হয় আমার কাছেও যারা আসছে বা যে কোনো হিলারের কাছে পৌঁছাতে পারছে, সেখানে গিয়ে নিজে হিল হতে পারছে, এটাও তাদের কোথাও কর্ম। অনেকেই তো ব্রেকআপ ফেস দিয়ে গেছে, বা অনেকেই অসুস্থ হয়েছে, অনেকেই ক্যান্সার ফেস দিয়ে গেছে, কিন্তু তার মধ্যে হয়তো 5% পপুলেশন অ্যাকচুয়ালি কোনো হিলারের কাছে পৌঁছাতে পেরেছে। তার মানে তাদেরও কোথাও মানে সেরে ওঠাটা ভাগ্যে ছিল। আমরা ওই জাস্ট একটা মিডিয়াম, আমার কাছে হয়তো এসে কি XYZ অনেক, এখন মানে আমি তো একা হিলার না, অনেকেই আছে, কারোর কাছে একটা পৌঁছালো, আমরা জাস্ট একটা মিডিয়াম, যে আমাদের কাছে আসার ছিল, আমরাও
আমরাও কোনো কর্ম করেছি যেটার জন্য আমরা হিলার হয়েছি, আমাদের কাজ তাদেরকে হিল করা, আর তারাও কোনো কর্ম করেছে তাই আমাদের কাছে পৌঁছাতে পেরেছে, তারপরে আমরা তাদের হিল করলাম। তো এটা কোনোটাই বাধা দেওয়াও না, মানে অ্যাকচুয়ালি সেটা ডিপ্রেশন সুইসাইড হানাতানা হওয়ার কথা ছিল না। যেটুকু সাফারিং মানুষের আছে সেইটুকুই সাফার করবে, মানে আমি মানে মাঝখানে এটা তাহলে আমি ভুল বললাম কোনোভাবে, মানে সবকিছুই তাহলে একটা পার্টের মধ্যেই পড়তে পারে, পার্টের মধ্যেই পড়ে, মানে আমি এটা মোটামুটি সব প্রি ডিসাইডেড থাকে। প্রি ডিসাইডেড, মানে আমি যেটা বলছি সেটা এটা হয় না, এটা মানে আমি যে কথাটা বললাম যে আমি বাধা দিচ্ছি, এটা বাধা না, এটা অলরেডি ডিসাইড হয়ে রয়েছে। ডিসাইড মোস্ট অফ দ্য কেসেসে সবকিছুই ডিসাইড হয়ে থাকে। এবার তাহলে আমাকে আবার এটাও অনেকে বলতে পারে যে অ্যাস্ট্রোলজিতে আমার তো এই লেখা আছে, ট্যারো কার্ড রিডিং এ এটা আছে, তাহলে কি আমি বসে থাকবো, কিছু কাজ না করেই বসে থাকবো? অনেকেই ট্যারো কার্ড রিডাররা আসছে, এসে এরকম হয়েছে যে জিজ্ঞেস করে আর কি আমাকে, আমার কি সরকারি চাকরি হবে? এবার আমি ট্যারো কার্ড রিডিং এর কারেন্ট এনার্জি দেখে মোটামুটি, বা হাতে রেখা ফেখা দেখলাম, কি অ্যাস্ট্রোলজি চার্ট দেখলাম, সান ভালো পজিশনে, হ্যানা ত্যানা দেখলাম, দেখে বললাম হ্যাঁ হবে। এবারে সে এত ওভার এক্সাইটেড হয়ে গেল, বাড়িতে গিয়ে আর পড়াশোনা করছে না, চাকরির পরীক্ষাই দিচ্ছে না, তাহলে তো সে চাকরি পাবে না। তো এরকম কিন্তু হ্যাঁ অ্যাকশনটা কন্টিনিউয়াসলি নিয়ে যেতে মানে আপনি অনুপাতে কি 80-20 রাখতে চাইছেন? হ্যাঁ, কিছু জিনিস কনসিয়াস চয়েসের খুব ইম্পর্টেন্ট, মানে কনসিয়াস চয়েস করতে হয়। কোনটা 80 কোনটা 20 যদি জিজ্ঞেস করি? যে কোনো সাধারণ মানুষ, আমাদের মতো সাধারণ মানুষের 80% প্রিডিসাইডেড। 80%? সেটাই, মানে আমরা আগেই সব ডিসাইড করে রেখে দিয়েছি, আমরা জানি না কি ডিসাইড করেছি, আমরা জন্মের আগে ডিসাইড করে ফেলেছি। আমাদের আগে একটু বেশি বললেন না, মানে দেখুন আপনি তো বলছেন অ্যাকচুয়ালি সেই হিসেবে দেখতে গেলে 100% প্রিডিসাইডেড, তাও আমি 20% বলে রাখলাম যে না, ছোট ছোট জিনিস আমি জন্মে গেছি। আমি আজকের দিনে দাঁড়িয়ে জানতে পেরেছি যে কর্ম খুব ইম্পর্টেন্ট। যে কোনো জিনিস, আমি যদি কারোর 100 টাকা মারি তো আমার 1000 টাকা যাবে, কাউকে 100 টাকা যদি আমি ভালো মনে দিই, দেখানোর জন্য না, যদি দিই তো আমার 1000 টাকা আসবে, আমি জানি। এবার জেনে গেছি তো, জেনে গিয়ে আমারও মাঝে মাঝে মনে আছে একে দিয়ে দিই। কিন্তু এটাও প্রিডিসাইডেড যে আমার এই নলেজটা গ্যাদার করার ছিল, আর শুধু গ্যাদার করার ছিল তা না, গ্যাদার করে আমিও হয়তো এই ধরনের কিছু জিনিস ফলো করে, মানে সেটা আমি শুধু টাকা পয়সা রিলেটেড বলছি না, যে জিনিসই আমি দেই না কেন, ভালো জিনিস দিই কি খারাপ জিনিস দিই, ইফ আই গিভ লাভ আই উইল রিসিভ লাভ। আমি যদি ভালোভাবে মানুষের সাথে ব্যবহার করি, আমি অনেক ভালো ব্যবহার পাবো, রেসপেক্ট পাবো। আমি যদি কাউকে, যারা জেনুইনলি প্রবলেমে আছে, যদি একটু টাকা দিয়ে, যদি আমার কাছে এক্সেস থাকে, তার একটা ছোট্ট পার্ট যদি আমি দিই, তাহলে আমারও ঠিক কোথাও না কোথাও থেকে ফিরবে। এটা আমি নলেজটা গ্যাদার করেছি, তারপরে সেটা আউট অফ বিলিফ হোক, আউট অফ ফেথ হোক, যেটাই হোক না কেন, আমি সেটা হয়তো প্র্যাকটিস প্র্যাকটিস করে যখন ফলটা পেয়ে গেছি, এখন আমি আরো বেশি কনফিডেন্টলি সেটা করতে পারি। তো এটাও আমার কর্মে ছিল, যেটা আমি নলেজটা গ্যাদার করব। এরকম অনেক কিছুই সামনে চলে আসে, তারপরে সেটাকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব না যাব, সেখানে কিছুটা কনসিয়াস চয়েস থাকে, আর সেটা খুব নেগলিজিবল, খুব অল্পই থাকে। কনসিয়াস চয়েস প্রচুর থাকে তা না, কিন্তু হ্যাঁ বসে থাকলে হবে না, মানে এমনি যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের কাছেও যারা আসে আমরা বলি যে আচ্ছা এটা তো আছে, থাক, কোনো অসুবিধা নেই, তার মানে এটাই আলটিমেট ট্রুথ না। আলটিমেট ট্রুথের জন্য নিজের অ্যাকশনটা কন্টিনিউয়াসলি নিতে হয়, তা না হলে আবার প্রবলেম হয়ে যায়। ম্যাম এরকম কি কোনো ব্যাপার আছে যেটা ওয়েস্টার্নে হিলিং আর আমাদের ইন্ডিয়ান হিলিং এ যদি আমরা দেখতে চাই, প্রাচীন ভাবে দেখতে চাই, এখন তো আমি সবকিছু এক হয়ে গেছে বলতে গেলে ইন্টারনেটের যুগে, এখন আগে কি একই রকম ছিল? মানে আমি একটু বাইরে যাচ্ছি এটা বিষয়টা, আগে কি কেমন ওখানে হিলিং থাকতো ওয়েস্টার্ন কালচারে? হিলিং অল ওভার দ্য ওয়ার্ল্ড আছে, এক একজন এক একটা টেকনিক ফলো করে করছে, এটাই যা মেইন যে সোর্স অফ এনার্জি, যেটা এই যে বললাম প্রাণা, যে সান থেকে নিচ্ছি, গ্রাউন্ড থেকে নিচ্ছি, এয়ার থেকে নিচ্ছি, ওয়াটার থেকে নিচ্ছি, ইথার থেকে নিচ্ছি, 5টা জায়গা। সাটল বডি, মানে যেটা হচ্ছে কি বলবো, এটা বোঝানোতে আবার একটা অন্য টপিকে চলে যাব হয়তো, আচ্ছা এটা আগে বলে নেই। হ্যাঁ এটা আগে বলে নেই। তো এই মেইন সোর্স অফ এনার্জি যেটা, সেটা সেইটা সবসময় এক। এবারে ডিফারেন্ট মানুষ ডিফারেন্ট মানে এই নিয়ে আর কি কাজ করছে, ডিফারেন্ট টেকনিক্স মডালিটিস এই নিয়ে কাজ করছে। আমাদের ইন্ডিয়ান কালচারে অনেকে হয়তো ঠাকুরকে ডেকে ডেকেই অনেক কিছু করে ফেললো, করে কিন্তু ঠাকুরের নাম নিচ্ছে, হাত দিচ্ছে, ঠিক হয়ে যাচ্ছে। একটা জিনিস দেখবেন, অনেক নন বেঙ্গলি, যারা বেঙ্গলিরা আমরা সিংহাসনে রাখি, বা অন্য সবাই সিংহাসন আছে, অনেক দেখেছি যারা মারোয়ারিজ আছে, গুজরাটিজ আছে এবং বিহারি আছে,
তাদের দেখি মানে দরজায় অনেক রকমের ভগবান, এবং দরজাটা সাজায় তারা উপরে গণেশ রাখে, হ্যাঁ। আর খুব বিউটিফুল লাগে। এটা বলা হ্যাঁ, বাহুল্য যে জিনিসটা খুবই সুন্দর, হুম। ঠিক আছে? তো এটা কি কোনোভাবে একটা পাওয়ার দেয়? হ্যাঁ, অবশ্যই ভগবানের তো পাওয়ার আছে। ভগবান ডিফারেন্ট ভগবান হচ্ছে ডিফারেন্ট ডিপার্টমেন্টের হেড। বেশিরভাগ গণেশকে রাখে দরজার সামনে। উনি বিঘ্ন নাশ করেন, যে কোনো দরজার সামনে রাখা হচ্ছে তো যে কোনো বাধা বিপদকে উনি কাটান, তার জন্য ওনাকে। প্লাস তো মানে আর যেহেতু নন বেঙ্গলিটা উল্লেখ করলেন, তো নন বেঙ্গলিরা ম্যাক্সিমাম জন বিজনেস, বিজনেস, হ্যাঁ। এটা মোটামুটি আমরা দেখে এসেছি ম্যাক্সিমাম জন বিজনেস করে। তো মানে গণেশ ঠাকুর বিজনেসের জন্য খুব ভালো, তো সেই সাইকোলজিতে কিছু জন রাখেন, প্লাস উনি বিঘ্ন নাশ করেন। অনেকে দেখবেন হনুমানজির ফটো রেখে দেন, হনুমানজির ফটো দরজায় রাখা ভালো, পঞ্চমুখী হনুমান। উনি যে কোনো নেগেটিভ জিনিসকে রিপেল করে দেন, সরিয়ে দেন আর কি। তো মানে সদর দরজায় গণেশের ছবি এবং হনুমানজির ছবি রাখা খুব ভালো। আর একটা জিনিস আর কি জিজ্ঞেস করছিলেন যে ইথার কি, তখন আমি অন্য একটা বলছিলাম যেহেতু বলিনি। একটা হচ্ছে আমরা শুনেছি পঞ্চতত্ত্ব, অনেক সময় শুনেছি এয়ার ওয়াটার সান হ্যানা ত্যানা এরকম থাকে। তো ইথার হচ্ছে পার্ট অফ দ্যাট 5 এলিমেন্টস বা 5 এনার্জি। যেমন আমরা তার জন্য একটু সায়েন্স বুঝতে হবে এখন, হয়তো সেই আমরা ছোটবেলায় পড়তাম না যে সলিড, আমরা একটা এর মধ্যে দেখতাম সলিডের মলিকিউলস প্রচুর পরপর 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 থাকে, খুব কম্প্যাক্ট, টাইটলি প্যাকড। লিকুইড একটু তার থেকে হালকা প্যাকড, গ্যাস তার থেকেও হালকা। ইথার হচ্ছে তার থেকেও সাটেল, সেটাও এক ধরনের এনার্জি, তার থেকেও সাটেল। তো সব জায়গাতেই এনার্জি এক্সিস্ট করে, আমরা এই জায়গাগুলোর থেকে মানে এনার্জি নেই। এবার ইথারকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এই রুমেও হয়তো আছে, বাইরেও আছে, সব জায়গায় আছে। তো এটা হচ্ছে মানে যদি এখন সায়েন্স, যারা সায়েন্স জানে তারা আরো বেটার ভাবে ইথারকে বুঝতে পারবে। মলিকিউলস, একটা ওখান থেকে এনার্জি নেওয়া যাচ্ছে, ওখান থেকে এনার্জি। হ্যাঁ, এই যে সান প্রাণা রয়েছে, এয়ার প্রাণা রয়েছে, ওয়াটার প্রাণা, ওগুলোতেও মলিকিউলস আছে, বা ওটার যে প্রাণ এনার্জিটা আছে সেখান থেকে আমাকে নিতে হচ্ছে। তো ইথারও কাইন্ড অফ মানে মানে ওই 5 এলিমেন্টস এর মধ্যে একটা এলিমেন্ট। ম্যাম এতক্ষণ ধরে তোমার হিলিং এর ব্যাপারে অনেক কিছু জানলাম, এবং ইয়াঙ্গার যারা যারা আছে তাদের রিলেশনশিপ নিয়েও আমি জানলাম। সাপোজ ধরুন আমার কাউকে পছন্দ হচ্ছে, খুবই সুন্দরী, আমি চাই যদি সে যদি আমার জীবনসঙ্গী হয় আমার খুব ভালো হবে, হ্যাঁ, তাকে কি হিলিং এর দ্বারা কি আমি আনতে পারবো নিজের জীবনে বা নিজের ইয়েতে? আচ্ছা, হ্যাঁ, এইটা আমাকে অনেকে আগেও না মানে এসে জিজ্ঞেসও করেছে, আর অনেকে আমাকে বলেছে কিছু একটা করে দাও দিদি, যাতে আমি একেই, এই যেন আমার হাজবেন্ড হয়, এই যেন আমার ওয়াইফ হয় বা আমার পার্টনার হয়, এরকম হয়েছে। এক তো হচ্ছে হিলিং এর দ্বারা সেটা হয় না, হিলিং হচ্ছে যে কোনো জিনিস সারানো, ওই আগেও বলেছি কিছু একটা সেরে যাচ্ছে মানুষের, কোনো সাইকোলজিক্যাল প্রবলেম বা ফিজিক্যাল প্রবলেম। এইটার পার্টটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশনে চলে আসে, যে কোনো কিছুই লাইফে ম্যানিফেস্ট করা, সেটা পার্টনার ম্যানিফেস্টেশন হোক, কিংবা কোনো জব ম্যানিফেস্টেশন হোক, বিজনেস ম্যানিফেস্টেশন হোক, ট্রিপ ম্যানিফেস্টেশন হোক, কেউ ঘুরতে যেতে চাইছে, অমুক জায়গায় যেতে চাইছে, গাড়ি বাড়ি হোয়াট এভার। এবার যে কোনো অবজেক্ট কেউ যদি ম্যানিফেস্ট করতে চায়, যেমন টাকা পয়সা, গাড়ি বাড়ি, কোনো ট্রিপ, কোনো বিজনেস জব, সেখানে আমি কখনো বলি না যে না ম্যানিফেস্ট করা উচিত না, সব ম্যানিফেস্ট করা উচিত। যে কোনো নিজের সেলফ ডেভেলপমেন্টের জন্য যা যা দরকার ম্যানিফেস্ট করার চেষ্টা মানুষে করতে পারে থ্রু ল অফ অ্যাট্রাকশন। আর পার্টিকুলার কোনো পার্সনকে লাইফে অ্যাজ আ পার্টনার ম্যানিফেস্ট করাটা আমি কখনো রেকমেন্ড করি না। কেন কি এখন আমার হয়তো কাউকে দেখে খুব সুন্দর লাগছে, আচ্ছা দেখতে খুব সুন্দর, হ্যাঁ, সুন্দর গান গায়, সুন্দর নাচে, বা ছেলে হিসেবে যদি আমি বলি খুব হ্যান্ডসাম দেখতে, এই সেই, বা অনেকের এটা মানে এটা খুব ডিবেটেবল টপিক হয়ে যাবে, তাও বলছি এর এত টাকা আছে কি, এরকম থাকে না, অনেকের থাকে যে না আমি এই বাড়িতে গেলে, সত্যি ঘটনা, এটা সত্যি ঘটনা, তাও আর কি, হ্যাঁ একটু ডিবেটেবল, এক একজন এক এক রকম, সবার যে আবার সেই মেন্টালিটি থাকবে তা তো না। 99% এক টাকা থাকে, এক্সেপশন একজন থাকলেও তখন টাকা চায় না, সেরকম চায় না হয়তো। তো এরকম তো কোনো পার্টিকুলার মানুষকে বা কোনো পার্টিকুলার পরিবারকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করা, এটা আমি খুব একটা রেকমেন্ড করি না। কেন কি এখন যে জিনিসটা যেরকম লাগছে, হতে পারে হয়তো সেই মানুষটা ইন দ্য লং রান
তার জন্য সুটেবল না। তো আমাদের জন্য কোনটা সুটেবল না সেটা তো আমরা এখন বুঝতে পারবো না, সেটা তো উইথ টাইম উইথ সিচুয়েশন এক হবে। তাই জন্য কোনো মানুষকে অ্যাট্রাক্ট করা আমি কখনো রেকমেন্ড করি না। হ্যাঁ, কারোর হয়তো বিয়ে হচ্ছে না, কারোর হয়তো প্রেগনেন্সি আসছে না, এরকম অনেক সিচুয়েশন নিয়ে আমার কাছে অনেকে আসে। আমি হয়তো ওভারঅল যাতে তার তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, কি তাড়াতাড়ি তার মানে প্রেগনেন্সি ঠিকঠাক ভাবে চলে আসে, একটা ভালো কোনো মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য আমি বলে দেবো। কিন্তু এই পার্টিকুলার XYZ এর মধ্যে কাউকে চুজ করা আমি রেকমেন্ড করি না, যাতে সোলমেট অ্যাট্রাক্ট যেন করা যায়। তার হয়তো আমি কোনো রেমিডিস বলে দিলাম বা কিছু তার জন্য। এবার সে যদি চেনা পরিচিতর মধ্যে কেউ হয় বা কারোর মাথায় আছে যে অমুক জনকে আমার খুব পছন্দ, সে যদি সোলমেট হয় সে আসবে, সে যদি সোলমেট না হয় তাড়াতাড়ি কেটে যাবে, কেটে গিয়ে আবার অন্য কেউ আসলো, এরকম। একটা জিনিস বলুন তো, এই যে জন্ম, মৃত্যু, বিয়ে, তিন বিধাতা নিয়ে, এটা এই যে তিনটে বিষয়ের উপর মানে কারসাজি করাটা উচিত না? মানে মানে জন্ম তো জন্মে গেছি, হ্যাঁ, মৃত্যুটাও কারসাজি কি করেই বা করব, মানে না না ওটা না, তো, আমি হ্যাঁ। কেন বললাম জন্ম, মৃত্যু, বিয়ে। হুম, জন্মে তো আমরা গেছি, হ্যাঁ হ্যাঁ মৃত্যু যেটা আছে সেটা তো জানি না কখন হ্যাঁ, আসবে। হ্যাঁ, বিয়ে যখন- যেটা হ্যাঁ, আমরা নিয়ে হ্যাঁ, আলোচনা হ্যাঁ, করলাম, এই যে তিনটের মধ্যে এই যে বিয়েটা বা হুম, এই যে তিনটেকে নিয়ে না নাড়াচাড়া বা এটার উপর কোনো হ্যাঁ। থেরাপি বা হ্যাঁ, যেটাই হোক, এইরকম কোনো, হ্যাঁ, এদের উপর আনন্যাচারাল, হ্যাঁ হ্যাঁ, কোনো কারোর সাহায্য নিয়ে একে আমি অ্যাট্রাক্ট করে দেবো, ওকে অ্যাট্রাক্ট করবো। বা অনেকে বিয়ের পরেও না অনেকে চায় যে না আমার পার্টনার যাতে আমার প্রতি খুব অ্যাট্রাক্টেড থাকে, সব সময় কিছু একটা করলে ভালো হয়। আমার মনে হয় এগুলো খুব ন্যাচারাল ওয়েতে হলে ভালো। বেটার। হ্যাঁ, কোনো প্রবলেম হচ্ছে, ওভারঅল যাতে ম্যারিড লাইফ হ্যাপি থাকে বা কিছু, বা রিলেশনশিপ ঠিকঠাক থাকে, সেটা হয়তো আমরা কিছু বলে দিতে পারি, কোনো রেমেডি বা কিছু একটা দিয়ে দিলাম। সেটা করলেও যাতে কোনো ইভিল টাচ না করতে পারে। অনেকের কি হয় নজর লেগে গেল বা কিছু, সেগুলো যাতে না হয় আমরা হয়তো সেগুলো রেকমেন্ড করব। কিন্তু পার্টিকুলার কোনো পার্সন আমার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে গেল, সে আমাকে ছাড়া আর কিছু বুঝছে না, এরকম অনেকের মেন্টালিটি থাকে। এটা অ্যাকচুয়ালি মেন্টালিটি বলবো না, সে হয়তো কোথাও গিয়ে অ্যাটেনশন ক্রেভ করে বলে এই জিনিসগুলো করতে থাকে। সেটা করাটা খুব একটা উচিত না, কেন কি ওই যতদিন তার এনার্জি আছে তার এফেক্ট আছে, ন্যাচারালি তো হচ্ছে না জিনিসটা। যেগুলো এই জিনিসগুলো ন্যাচারাল হওয়াটা খুব এবার ইম্পর্টেন্ট। ধরুন আমার মৃত্যুতে যদি আসি, ঠিক আছে, সেখানে অনেকে আছে যারা ব্ল্যাক ম্যাজিকের দ্বারা কাউকে মারতে চাইছে, একদম আছে। আছে তো ম্যাম, সেটা ঠিক করেন আপনি? মানে সেটা কি কিওর করতে পারেন? আমি ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট নই, না আমি নই। হ্যাঁ, খুচখাচ ব্ল্যাক ম্যাজিক হলো মেরে দিতে না চাইছে, না, আমি মানে আমি একটা, দেখুন আপনাকে আমি জিজ্ঞেস করছি অ্যাজ আ পার্সন যে এটা কি হয় কি হয় না, হ্যাঁ হয় হয় হয়, বাঁচানো যায়? কেস, হ্যাঁ বাঁচানো যায়, বাঁচানো অবভিয়াসলি যায়। সেটা মানে আমি করি না, অন্য অন্য কেউ কেউ করে তো কিন্তু করবেই। পসিবল। পসিবল, একদম পসিবল। কারোর উপরে কোনো একটা নেগেটিভ কিছু দেওয়া হয়েছে, ফেলা হয়েছে, হোয়াট এভার, যে আবার সেটার প্রতিকার জানে, ওইটাকে নেগেটিভটাকে তুলে নিলেই হয়ে গেল। কারণ কি তার তো ন্যাচারাল ওয়েতে তার তো অনেকদিন বাঁচা উচিত, হ্যানা ত্যানা অনেক কিছু হওয়া উচিত। আর বোঝা যায় ধরুন আপনার মতো যারা হিলার আছে বা হিলিং করছে যারা আছে, তারা কি বুঝতে পারে কে করেছে? আমি অ্যাজ এ জিজ্ঞেস করছি, কেন করছি, কারণ অনেক সময় আমরা যখন গল্প শুনি এবং অনেকে যখন বলে, তখন বলা যায় যে কে করেছে সেটাও জানা যায়। সেটাও জানা যায়, হ্যাঁ। অনেকে তো সত্যি? দেখতে পায়, মানে আমি দেখতে যেমন পাচ্ছি। ট্যারো কার্ড রিডিং নিয়ে বলছি, হুম, ট্যারো কার্ডে আমি অতটা হয়তো তার ফেস দেখতে পারলাম না। অনেক রকমের অনেকের কিছু হয়তো শক্তি আছে বা কিছু হয়তো বিদ্যে আছে, যেটাতে অনেকে জলে দেখতে পায়, এরকম একটা টেকনিক আছে শুনেছি, আমি এটা নিজে জানি না। যতক্ষণ দেখতে চায় ততক্ষণ নিজের ব্রিথটাকে আটকে রাখতে হয়, শ্বাস আটকে দেখতে হয়, সে দেখতে পায়। অনেকে আছে, মানে তারা হয়তো নিজেরাও অনেক বিদ্যে জানে, তারাই হয়তো আবার অন্য কারোর ব্ল্যাক ম্যাজিকও করছে, এরকমও হতে পারে। কিন্তু হ্যাঁ, মানে এরকম অনেক কিছু দেখা যায়, বোঝা যায়। আবার অনেকে রিভিল করতে চায় না, তারা নিজেরা দেখে নিল, রিভিল করতে খুব একটা চায় না, কারণ কি একটা বেকার ঝামেলা হয়ে যাবে গিয়ে, এটা রিভিল করতে চায় না। কিন্তু দেখা ডেফিনেটলি যায়, অনেকে পারে আবার অনেকে পারে না। অনেকে বলবে যে হ্যাঁ আমি সব পারি, হয়তো পারে না, সেটাও হতে পারে, অনেক কিছুই হতে পারে। কেন কি এগুলো তো যার বিদ্যে সেই জানে। মানে আমি যদি আমার নিজের ক্ষেত্রেই বলি, আমি জানি আমি কিভাবে হিলিং করছি, আমি অনেকও যদি বোঝাই কাউকে, যতক্ষণ আমি রেজাল্ট প্রডিউস করতে পারছি, মানুষের সত্যি যতক্ষণ না সারছে ততক্ষণ তো আমার ভ্যালু নেই, আমি যতই শিক্ষাটা জানি না কেন।
ওই যে রেজাল্টটা প্রডিউস হলো, মানুষের ফিডব্যাকটা দিল যে হ্যাঁ আমি সেরে উঠেছি, বা আমার অমুক জায়গায় কাজ হয়েছে, আমার বিয়েতে বাধা কেটেছে, প্রেগনেন্সি এসছে, প্রপার্টি ইস্যুস রিজলভ হয়েছে, যখন কেউ ফিডব্যাক দেয় তখন আমার মনে হয় যে না তাহলে কিছু করেছি। তার আগে অবধি ইট ইজ জাস্ট আ নলেজ। ম্যাম আমরা তো এতটা পডকাস্টের শেষের দিকে রয়েছি, তো অনেক রকমের জিনিস বা এই ধরনের সাবজেক্টের উপর ইউটিউবে অনেক দেখি আমরা, যেমনি চাকরি, তারপর স্টক মার্কেট, যেগুলো বিষয়গুলো আমরা কথা বললাম, তো এরকম কি কিছু বাকি থেকে গেছে যেটা আপনি বলতে চান বা ইম্পর্টেন্ট আমাদের লাইফের জন্য বা এই বিষয়ের উপর? রিগার্ডিং ম্যানিফেস্টেশন হ্যাঁ, বা এই manifest, ব্যাপারে তো হ্যাঁ মানে অ্যাকচুয়ালি ম্যানিফেস্ট করতে আজকাল অনেকেই চাইছে এটা যেন হয়ে যায়, ওটা যেন হয়ে যায়, এরকম অনেক কিছুই চাইছে। ইউটিউবে প্রচুর মানে লাখের ওপরে টেকনিক অ্যাভেলেবেল ম্যানিফেস্ট করার, সেগুলো ভালো টেকনিক, আমি একটাও খারাপ বলবো না। যে কোনো ভাবে ম্যানিফেস্ট করা নিয়ে কথা, মানে হওয়া নিয়ে কথা জিনিসটা। তো একটা টেকনিক আমি খুব সিম্পল একটা টেকনিক বলে দিতে চাই, যেটা খুব ইজি, প্রত্যেক দিন সেরকম ভাবেও মানে রিচুয়ালিস্টিক ভাবে ফলো করতে হবে না। যে কোনো ম্যানিফেস্টেশন আমাদের করা পসিবল যদি আমরা সাবকনশিয়াস মাইন্ডকে অ্যাক্টিভ করতে পারি আর সাবকনশিয়াসলি মেনে নিতে পারি যে সেই জিনিসটা আমার সাথে অলরেডি ঘটছে। এটা হচ্ছে মেন ম্যানিফেস্টেশনের কি বলবো ফান্ডা। সে এবার সাবকনশিয়াস মাইন্ড আমাদের সব থেকে বেশি অ্যাক্টিভ এমনি ন্যাচারালি থাকে আমরা যখন ঘুমাতে যাই, হালকা হালকা ঘুম আসছে, যে তন্দ্রা টাইমটা যেটাকে বলা হয়, সেই টাইম ড্রাউজিনেস বলে ড্রাউজি, হালকা ড্রাউজি, হালকা হালকা করে ঘুম এসে গেছে, ঘুমাবো ঘুমাবো, ওই স্টেজটাতে আমাদের সাবকনশিয়াস মাইন্ড সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে। আর ঘুম থেকে উঠলাম তখনও হালকা হালকা চোখ লেগে আছে, তন্দ্রা তন্দ্রা, ওই টাইমটাতে। এই দুটো টাইম হচ্ছে আমাদের সাবকনশিয়াস মাইন্ড এমনি সব থেকে অ্যাক্টিভ মোডে থাকে। এবার ওই টাইমের মধ্যে যদি কেউ কোনো কিছু ভাবে, আর এই ফেথ নিয়ে আর এই বিলিফ নিয়ে ভাবে যেটা অলরেডি আমার সাথে ঘটছে, প্রেজেন্ট টেন্সে ভাবে, তাহলে সে খুব ফাস্ট ম্যানিফেস্ট করতে পারবে যে কোনো জিনিস। তো এটাতে একটা নর্মাল ছোট্ট টেকনিক আর কি আমি বলে দিচ্ছি। রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে, আমরা এমনি প্রত্যেকেই ঘুমাতে যাওয়ার আগে কিন্তু কিছু না কিছু ভাবতে থাকি, সেটা যে খুব একটা ভালো ভাবনা হয় তা না, ম্যাক্সিমাম জন নেগেটিভ থটস নিয়ে হয়তো ঘুমিয়ে পড়ছে। তো আমি এটুকু সাজেস্ট করব, কেউ যদি কিছু লাইফে ম্যানিফেস্ট করতে আপনারা চান, সেই ক্ষেত্রে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে সেইটাকে প্রেজেন্ট টেন্সে যতটা ভালোভাবে ভিজুয়ালাইজ করা সম্ভব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ুন। মানে এমন না যে ভাবনা অনেক সময় এন্ডও হবে না, কারণ কি ভাবতে ভাবতে ঘুমও চলে আসতে পারে, কোনো অসুবিধা নেই। কেউ হয়তো একটা পার্টিকুলার আচ্ছা কোনো জব হয়তো ম্যানিফেস্ট করতে চাইছে যে আমি প্রেজেন্ট টেন্স মানে এটা ভাববো যে আমার কাছে 1 কোটি টাকা আছে। কেউ যদি 1 কোটি টাকা চায়, হ্যাঁ। আচ্ছা আমি এটুকু অন্তত বলবো যে যেটা মোটামুটি রিজনেবল, যেটা হওয়াটা পসিবল। 1 কোটি টাকা ভাবলেও কোনো অসুবিধা নেই, হতেই পারে, কিন্তু সেটার ম্যানিফেস্টেশন প্রসিডিওর হয়তো অনেক টাইম লেগে গেল, হয়তো 10 বছর লেগে গেল, তো মানুষের ফেথ চলে যাবে না তাতে, যে হলো না, কি করলাম তাহলে আমি। হয়তো কেউ এখন কথার কথা একটা 40,000 স্যালারি পায় এরকম জব করে, তো তার পক্ষে 50 to 60,000 জব ম্যানিফেস্ট করাটা ন্যাচারালি হবে, কিন্তু তাও কোনো কারণে হয়তো হচ্ছে না। তো সেইটা হয়তো রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে সে ভাবতে পারে যে আমি অমুক কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেলাম, সেখানে গিয়ে আমি ইন্টারভিউ দিচ্ছি, আমার ইন্টারভিউ ভালো যাচ্ছে, আমাকে যে এইচআর আছে যে কোয়েশ্চেনগুলো করছে আমি ভালো করে আমি উত্তর দিতে পারছি, আমাকে বলছে কংগ্রাচুলেশনস ইউ আর সিলেক্টেড। একটা যে পে স্লিপ বা কিছু থাকে সেখানে আমি দেখলাম আচ্ছা আমার এখন এত টাকা 60,000 আমার স্যালারি। তারপর যত বেশি ভালোভাবে ম্যানিফেস্ট করা পসিবল, ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার যদি মাথায় থাকে যে আমার অমুক অ্যাকাউন্টে এত টাকা ক্রেডিটেড দেখাচ্ছে, যতটা ডিটেলসে ইমাজিন করা সম্ভব, সেই টাকাটা নিয়ে এখন আমার যদি 40,000 স্যালারি হয়, তো আমার কাছে যদি হঠাৎ করে আরো এক্সট্রা 20K চলে আসে, তাহলে আমি সেটা নিয়েও বা কি করবো? আচ্ছা আমার তো ঢুকে গেল 60,000, তো আমি সেটা কোথায় কোথায় সেভ করছি, কোথায় কোথায় আরো কিছু খরচা করছি, সেগুলোকেও ভাবা। মানে এইটা ভাবা যে আমার কাছে অলরেডি আছে, মানে আমি অলরেডি জবটা ম্যানিফেস্ট করে ফেলেছি, আমার কাছে চলে এসছে, আমি কংগ্রাচুলেশন শুনছি, আমি বাড়িতে এসে মাকে বলছি, বাবাকে বলছি, পার্টনারকে বলছি, ভাই রাস্তাঘাটে বন্ধু বান্ধবদের বলছি আমি চাকরিটা পেয়ে গেছি, আমি চাকরি করতে যাচ্ছি। এটা আমি জবের ব্যাপারে বললাম। যে কেউ যে জিনিসটা ম্যানিফেস্ট করতে চায়, রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে ওই ভাবনাটা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়া, আর ঘুমটা ভাঙলো,
ঘুমটা ভাঙার পরে, মানে এটা অনেকে কি ঘুমটা ভাঙার পরে ব্রেন কাজ করে না, এটা সবার অভ্যাস থাকে না, তাও যদি এটা রুটিনে আনা যায়, ওই ভাবা যে তখনও ওই হালকা হালকা সাথে সাথে উঠে দৌড়ানোর দরকার নেই, 5টা মিনিট তো আমরা এমনি একটু মানে ল্যাথার্জেটিক মোডে থাকি, একটুখানি একটু নড়ে চড়ে তারপরেই উঠি, ওই 5টা মিনিটও একটু ভাবা, ভাবতে ভাবতে যদি আবার ভাবতে ভাবতে একটু ঘুমও চলে আসে, একটু মানে যদি তাড়া না থাকে অফিস বেরোনোর, স্কুল বেরোনোর, কলেজ বেরোনোর, তাহলে আবার একটু ভেবে নেওয়া। কিন্তু হ্যাঁ, রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে এটা যদি কেউ ভাবে, ওই সময় যেহেতু সাবকনসিয়াস মাইন্ড এমনি অ্যাক্টিভ থাকে, ও আরো জিনিসটা অ্যাক্সেলারেট করে দেয়। তা বাদ দিয়ে তো প্রচুর টেকনিক আছে, সেরকম কোনো টেকনিকও যদি কেউ এক্সট্রা ফলো করতে চান আর কি, ইউটিউব ভিডিওসে প্রচুর অ্যাভেলেবেল, সেটা তো করতেই পারেন, এটা হচ্ছে এক্সট্রা, মানে এটা করে মানে এটা কি ধ্যানের দ্বারা মতো করে বসে? কিছু না, শুয়ে শুয়ে একদম বি রিল্যাক্স, মানে অ্যাকচুয়ালি যতটা রিল্যাক্স থাকা যায়, রিল্যাক্স থেকে মানে এরকম কোনো কাউন্ট আছে? 30 বার আমি বললাম যে আমার কাছে 1,00,000 টাকা আছে, আমার কাছে 1,00,000 টাকা আছে। ওটা অ্যাফার্মেশনের মধ্যে পড়ে, বারবার বলা কোনো জিনিস, আমার কাছে 1,00,000 টাকা আছে, আমার কাছে 1,00,000 টাকা আছে, আমার কাছে 1,00,000 টাকা আছে, এটা হচ্ছে একটা অ্যাফার্মেশন, এটাও হচ্ছে কাইন্ড অফ আ ম্যানিফেস্টেশন টেকনিক। বারবার অ্যাফার্ম করছি তো সেটা আমার সাথে ঘটবে। আমরা বলি না, ভালো কথা বলো তাহলে ভালো হবে, খারাপ কথা বলো না তাহলে খারাপ, মানে খারাপ কথা বললে খারাপ হবে। তো আমি যদি কন্টিনিউয়াসলি বলতে থাকি আমার কিছুই নেই, আমার তো এই শরীরটা ঠিক না, তাহলে কি আমি খারাপটা অ্যাট্রাক্ট করব? আর আমার কাছে হয়তো নেইও, আমি তাও বলে আছি আমার কাছে আছে, আমার কাছে আছে, আমার কাছে আছে, কাউকে সামনে বলতে হবে না, টাকা চেয়ে বসবে আবার মনে মনে যেটা নেই তাও আর কি বারবার বলা, সেটাও সাবকনসিয়াসকেই আলটিমেটলি মেসেজ পাঠানো। তো রাত্রেবেলা এমনি। আর বাহ। আবার আর একটা জিনিস এটাও আমি বলবো যে সারাদিনও ভাবার দরকার নেই, এত ওভার ভিজুয়ালাইজেশনের দরকার নেই। রাত্রেবেলা শুতে যাওয়ার আগে, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে, তারপরে যেরকম ভাবে সারাটা দিন যাচ্ছে যাক। মানে ওভার ভিজুয়ালাইজেশনটা কামস আন্ডার ওভার থিঙ্কিং। বেশি ভিজুয়ালাইজ করার দরকার নেই, একটা যে কোনো টাইম মেনটেন করে। তো এটা তো ম্যাম ম্যানিফেস্টেশনের আপনি একটা টোটকা বললেন, ল অফ অ্যাট্রাকশনের কোন টোটকা? এটাই ল অফ অ্যাট্রাকশনটাই আর হচ্ছে manifestation। ম্যানিফেস্টেশন। আর একটা বলছিলেন আপনি ব্যাক পেন। আচ্ছা, ওটা হ্যাঁ অন্য একটা টোটকা। ওটা আমি কি? ওটা হ্যাঁ ওটা ওটা কি? একটা হিলিং এর, ওটা ওটা হিলিং এর টোটকা? হিলিং এর টোটকা, এক- হ্যাঁ ওটা একটা দিন একটা নাম। টোটকা আমি বলে দিচ্ছি। ওটা খুব সিম্পল, ওটা কোনো যে কেউ করতে পারবে। এটা যেটা বললাম তাও একটু টাফ, কারণ সবার ভিজুয়ালাইজেশন পাওয়ার সেম থাকে না। এইটা হচ্ছে কারোর হয়তো কোনো অনেকক্ষণ বসে আছে, একটা ব্যাক পেন হচ্ছে, বা কোথাও একটু গুঁতো খেলো, হাতে লাগলো, পায়ে লাগলো, হালকা ব্যথা হচ্ছে, বা একটু একটু হালকা মাথা যন্ত্রণা করবে করবে মনে হচ্ছে, মানে ইনস্ট্যান্ট কোনো পেন যদি কারোর থাকে, অনেক বছরের পেন হলে হবে না, ইনস্ট্যান্ট যদি কোনো পেন থাকে, তাহলে আপনারা একটা জিনিস করতে পারেন, একটা চ্যান্ট, এটাকে ফোকশায়ার বলে। এটা ইটালিয়ান চ্যান্ট আর কি, এটা নর্মাল সংস্কৃত মন্ত্রের মতন না। একটা চ্যান্ট, সেটা হচ্ছে ভাজেরো, VAZDRO। এরকম ভাবে চ্যান্টটা করলেই হবে, ভাজেরো 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 ভাজেরো, এরকম ভাবে চ্যান্টটা করতে হবে। যে এরিয়াতে পেন আছে সেই এরিয়াটাতে ফোকাস করে। যদি কারোর পিঠ ব্যথা হয় তো সে ইমাজিন করে নিতে পারে যে পেনটা ঠিক হয়ে যাচ্ছে, আর মানে মাইন্ডে সে মনে মনেও করতে পারে, জোরে জোরেও করতে পারে, ভাজেরো ভাজেরো করতে হবে, তাহলে ব্যথাটা কমে যাবে। কিন্তু ইনস্ট্যান্ট পেন হতে হবে। 10 বছরের আর্থারাইটিসের ব্যথা, স্পন্ডিলাইটিসের ব্যথা সারবে না এই শুধু ছোট্ট একটা চ্যান্ডেজ, তখন আবার হিলিং এর প্রসিডিওর থাকে। কিন্তু হুট করে কোনো পেন ফেন অনেকেরই হয়, সেটা কমে যাবে, একটু হালকা লাগবে জায়গাটা। এটা একটা টোটকা। আরো একটা টোটকা আমরা অফ ক্যামেরাতে ডিসকাস করছিলাম, সেটা হচ্ছে কেউ যদি মনে করে যে আমার কথা বারবার কাটা হচ্ছে, কেউ একটা গিয়ে কারোর সাথে কথা বলতে চাইছে কিন্তু তাও মনে হচ্ছে তাকে বারবার থামিয়ে দেওয়া হয়, বা সে নিজে খুব একটা কনফিডেন্ট ফিল করছে না কথা বলতে, সে চাইছে যে তার কথাটা শুনুক। এরকম অনেক সিচুয়েশন অনেকে ফেস করে, আন্ডার কনফিডেন্ট ফিল করার জন্য হোক বা যে কারণেই হোক। সে যদি মনে করে যে সামনের মানুষটা অ্যাটলিস্ট শুনুক, এটা কোনো বশীকরণ না যে আমি গিয়ে কথা বললাম, সে আমার কথা শুনে একদম সব মেনে নিল, মেনে নেওয়া একরকম আর শোনাটা একরকম। তো সে যদি মনে করে আমার কথাটা শুনুক, তাহলে সেই চ্যান্সটা করে তারপরে কোনো মানুষের সাথে কথা বলতে যেতে পারে। এই চ্যান্সটা হচ্ছে পরলিয়া, POROLIYA, পরলিয়া। তো 2-3 মিনিট করে নেবে, পরলিয়া 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 পরলিয়া, জোরে জোরেও করতে পারে, মনে মনেও করতে পারে। করে নিয়ে তারপরে সেই মানুষটার সাথে গিয়ে, যার সাথেই হোক, কথা বলা। কেউ অনেকের থাকে না যে বসের সাথে কথা বলতে যাওয়ার আগে একটু ঘাবড়ে থাকে যে না কি বলবো, ঠিক এটা লিভ চাইছি ঠিকঠাক ভাবে লিভ দেবে কিনা,
কি টিচারের সাথে কথা বলতে গেলে টিচার এ করবে কি না, বা বাড়িতে নতুন প্রেম করেছে, বাড়িতে এসে বাবা মাকে বললে শোনার আগেই যদি এখন রিয়েক্ট করে বসে তাহলে তো প্রবলেম। তো যাতে লিস্ট শোনে আর কি। বা অনেকে ইন্টারভিউ দিতে চাচ্ছে, তখনও অনেক এইচআর এর টেন্ডেন্সি থাকে মানে পুরোটা না শুনেই আবার নেক্সট কোয়েশ্চেনে চলে যাওয়া। তো তাতে কি সে হয়তো জানে, আউট অফ অ্যাংজাইটি, আউট অফ নার্ভাসনেস হয়তো ঠিকভাবে বলতে পারছে না। যাদের এই প্রবলেম গুলো থাকে, কেউ ইন্টারভিউ দিতে যাওয়ার আগে এই চ্যান্সটা করে যেতে পারে, তাহলে হতে পারে হয়তো সে আরো বেটার ভাবে ইন্টারভিউটা দিতে পারবে। এরকম এরকম প্রচুর অজস্র চ্যান্ট আছে সিচুয়েশন বেসড। আমি আপাতত এই দুটো বলে দিলাম। আর যদি আপনাদের জানতে ইচ্ছা করে, ডিসক্রিপশনে সবকিছু লিংক দেওয়া আছে। ঈশিতা দাস চৌধুরী ম্যামের সাথে আপনি কথা বলে নেবেন এবং কন্ট্যাক্ট দিয়ে দিলেই তো অসুবিধা না, নেই। অসুবিধা নেই। আর একদমই শেষ আমাদের সব প্রশ্ন, কিন্তু একটা ফিডব্যাক আমরা সবার কাছ দিয়ে নিই যে কে পডকাস্ট আপনাদের কেমন লাগলো, বা ম্যাম আপনার কেমন লাগলো? আমার ভীষণ ভালো লেগেছে আর কি এখানে এসে। মানে আপনার সাথে আলাপেও মানে ফোনেই আর কি আমি বুঝতে পেরেছিলাম যে না, একটা ফ্রেন্ডলি পডকাস্ট হতে চলেছে। এখানেও এসে আমার খুব ভালো লাগলো। কোয়েশ্চেন্স গুলো আনসার্স দিতে পেরে আমার খুব ভালো লাগলো। আমার মনে হচ্ছে আমি খুব কমফোর্টেবলি এখানে আনসার করতে পেরেছি, যেরকম যেরকম চাইছিলাম। বা হয় না, এক একটা জায়গায় স্যাটিসফ্যাকশন লেভেলটা খুব ম্যাটার করে। আমরাও যখন মানে আমরা তো খুব একটা পডকাস্ট দিয়ে প্রচুর জায়গায় গিয়ে ক্যামেরার সামনে খুব একটা অভ্যস্ত না, যেটা আপনারা অভ্যস্ত, আমরা খুব একটা অভ্যস্ত নই। কিন্তু এখানে এসে আমি কথা বলছি নর্মালি, আমার মনে হচ্ছে আমি কথা বলছি, যে ক্যামেরা রয়েছে বা ক্যামেরার জন্য কথা বলতে হবে, এই জিনিসটা আমার লাগলো এখানে এসে। খুব ফ্রেন্ডলি বিহেভিয়ার, অনেক মানে কেউ তো দেখতে পায়নি, আমরা তো অফ ক্যামেরাতে অনেক মজা করেছি রীতিমতো। আগে একটা আড্ডা হয়ে গেছে আমাদের, ফোনে হয়েছে, এখানে বসে হয়েছে। এখানে বসে হয়েছে। আমিও কথা বলতে খুব ভালোবাসি, দেখলাম মানে উনিও কথা বলতে ভালোবাসেন। কৌশিক আমার নাম। কৌশিক কথা বলতে খুব ভালোবাসে না, সেটা আমি জানি। কৌশিক কৌশিক আর মানে আমাদের ক্যামেরার পিছনে আছে কিংশুক। তো দুজনে আমার বেশ ভালো একটা আড্ডা হয়েছে, আর আমার খুব ভালো লেগেছে এসে। মানে আমার খুব পজিটিভ, যেহেতু আমরা সারাদিনই এইরকম এনার্জি নিয়ে কথা বলছি, তো আমার এখানে এসে খুব পজিটিভ ভাইব লেগেছে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আর আপনাদেরকেও থ্যাংক ইউ এতটা থাকার জন্য। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন। আজকে আমাদের গেস্ট ঈশিতা দাস চৌধুরী এবং ক্যামেরার পেছনে কিংশুক সেন। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ।